করে বলতেছে না, এটাই সমস্যা স্যার। এটা আসলে একটু সমস্যাই আসলে, মানে নিলে সেটাও বলে দেওয়া উচিত যে না ঠিক আছে আর নিবো 1 মাস বা 1.5 মাস সময় পাবা, তারপরে পরীক্ষা শুরু হবে। না নিলে আসলে বলে দেওয়া উচিত যে না বাবা তোমাদের এক্সাম হবে না, তোমরা নিজের মতো ক্লাস এর প্রিপারেশন স্যার না নিতে হলে থাকো। এখন খুব কনফিউশন আছে স্যার, 1-1 না। পড়া করবো না 1-2 এর পড়া। আমি তো ভাবছিলাম যে তোমরা আবার নিজেরা অটো নিয়ে নিলে নাকি, তোমাদের তো মনে হয় কি বলে 18 সিরিজ তো মনে হয় অটো টটো নিয়ে নিছে অলরেডি। তোমাদের ম্যাটেরিয়াল সায়েন্সের 18 সিরিজের সাথে ক্লাস ছিল, তারা সেদিন ফোন দিয়ে বলতে স্যার আমাদের এক্সামের ডেট টেট দিয়ে দিচ্ছে, আমরা ক্লাস করতে যাচ্ছি না। আমি ভাবলাম যে তোমাদের মনে হয় ডেট টেট তোমরা পেয়ে গেলে কিনা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু কোনো কিছু হয় নাই, আমরা ক্লাসের মতো আগাইতে থাকি, দেখা যাক কি অবস্থা হয়। ঠিক আছে। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে কি পড়তেছিলাম বলতো? চ্যাপ্টার 2 তে গেছিলাম, মেশ লুপ পর্যন্ত গেছিলাম মেশের। আচ্ছা আমরা কিছু ডেফিনেশন দেখছিলাম তাই তো, যে জি আমাদের স্যার, ব্রাঞ্চ মেশ কাকে পর্যন্ত যাওয়া বলতেছি, হয়েছিল। নোড কাকে বলতেছি, লুপ, মেশ এবং সিরিজ প্যারালাল এলিমেন্ট বা সিরিজ প্যারালাল সার্কিট বলতে আসলে কি বোঝায় এগুলো আমরা দেখতেছিলাম। তো আজকে ক্লাস আমরা শুরু করি নাকি? এটা কি রেকর্ড করার দরকার আছে? জি স্যার রেকর্ড করেন। জি স্যার রেকর্ড করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা গত দিনের ক্লাসের একটু রিভিউ দেই, যে আসলে আমাদের ব্রাঞ্চের ডেফিনেশন আমরা কি দিছিলাম বলতো? কেউ একজন বলো, এখানে দেখে বলতে পারলো তখন এমনিতেই বলো, ব্রাঞ্চের ডেফিনেশন আমরা কি দিছিলাম? Sir, every element in a circuit. যে আমাদের সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টই কি আমরা এক একটা ব্রাঞ্চ বা এক একটা আমরা শাখা বলতে পারি, তাই তো? আর নোডের ডেফিনেশনটা কি ছিল বলতো? দুটা ব্রাঞ্চ যে পয়েন্টে মিলিত হয় স্যার। দুইটা না, মানে একের দুই বা অধিক, ততোধিক। দুই বা ততোধিক ব্রাঞ্চ যে পয়েন্টে পয়েন্টে মিলিত হয়, কানেক্টিং পয়েন্ট যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নোড। এবং এই নোডের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের দুইটা ব্রাঞ্চ একটা পয়েন্টে মিলিত হলো, কিন্তু আবার দেখা যাচ্ছে এই দুইটা নোডের মাঝখানে যদি কোনো ব্রাঞ্চ না থাকে তাহলে সেক্ষেত্রে কি দুইটা মিলে রেফারেন্স একটা নোড। আমরা সেরকম এরকম বড় নোড দেখছিলাম, নিচে এরকম রেফারেন্স নোড আমরা দেখছিলাম, তাই তো? এরপরে হচ্ছে আমাদের লুপ ছিল, তাই তো? লুপটাকে আমরা কি বলছিলাম? যে কোনো ক্লোজ কানেক্টেড পাথ, তাই তো? যে আমরা একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে যদি আবার সেই পয়েন্টে আসতে পারি তাহলেই সেই সার্কেল বা সেই পাথটাকে কি বলবো, আমরা একটা লুপ বলতে পারবো। তো আমরা লুপের পর আরেকটা আমরা ডেফিনেশন দেখছিলাম, সেটা কি ছিল? মেশ ছিল, তাই তো? মেশের ডেফিনেশনটা আমরা কি দিছিলাম? যে মেশটাও কি একটা সিঙ্গেল একটা লুপ, যার মাঝখানে অন্য কোনো লুপ থাকতে পারবে না। তার মানে কি অন্যভাবে বলতে গেলে আসলে একটা সার্কিটে যতগুলো এরকম কি আমরা বক্স বা যতগুলো এরকম কি ঘর বা যতগুলো এরকম কি দেখতে পাবো সেটাকে আমরা বলবো এক একটা মেশ, তাই তো? আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখবা এই অংশের ভিতরে অন্য কোনো মেশ আছে নাই, এই অংশের ভিতরে অন্য কোনো মেশ আছে নাই। তোমরা মানে বলছিলে কি একটা লুপের ক্ষুদ্রতম অংশ, তাই তো? যে আমরাকে একটা মেশ বলতে পারতেছি। তো এরপরে আমাদের কি ছিল, যে সিরিজ এলিমেন্ট বা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ডেফিনেশন আমরা কি দিছিলাম বলতো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যে মেশগুলো আছে, তো স্যার মাঝের থেকে আমরা যদি একটা একটা করে মানে ব্রাঞ্চ বাদ দিয়ে দিই, তাহলে তো স্যার বাকিটুকু মিলে একটা মেশ হয়, এরকম কি হবে বিষয়টা? আরেকবার একটু বলো, যে আমাদের এইখানে কোন কোন একটা ক্ষেত্রে বলো, আমাদের এই সার্কিটের ক্ষেত্রে বলতেছো নাকি এই সার্কিটের ক্ষেত্রে বলতেছো? স্যার সাপোজ প্রথমটাই, আচ্ছা স্যার প্রথমটা 5 ওম আর 2 ওম যে হচ্ছে এটা একটা মেশের মধ্যে আছে, এরকম না? হ্যাঁ হ্যাঁ এই দুটো মিলে স্যার, এরপরে যদি আমরা আর স্যার আমরা বলছি যে 2 ওম আর 3 ওম এর মাঝখানে কোনো হচ্ছে মেশ নাই, স্যার আমরা যদি 2 ওমটা সরিয়ে দিই তাহলে 5 ওম আর 3 ওম মিলে না 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 কেন থাকবে না? আমাদের বললামই তো, আমাদের এইটা এই পারি। ঘরের আমাদের যতগুলো ঘর, একটা সার্কিটে যতগুলো এই যে পাখির বাসার মতো ঘর যেটা, বা তোমাদের কবুতরের তোমরা কি বলে জি, স্যার। দেখছো, বাসা দেখছো, এরকম যতগুলো এরকম আমাদের ঘর ততগুলো হচ্ছে আমাদের মেশ। তাহলে কি এই একটা ঘর এই একটা মেশ, এটা যদি একটা ঘর হয় এটা একটা মেশ, এটা একটা ঘর, এটা 3 নম্বর মেশ। সিমিলারলি কি এইটা একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা একটা মেশ, এইটা একটা মেশ এবং এটা একটা মেশ, এইখানেও তাহলে 3টা মেশ আছে। করবো না স্যার যে কোন রোদের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে, এটা তো বের করবো না স্যার? আমাদের মেশ এবং নোড এই দুইটা জিনিস আমরা পরে সার্কিট অ্যানালাইসিস দুইটা টেকনিক আছে, একটাকে বলা হচ্ছে মেশ অ্যানালাইসিস, একটাকে বলা হয় নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে?
তো ওই দুইটা টেকনিক বা ওই দুইটা মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের সার্কিটে কতগুলো মেশ আছে, কতগুলো নোড আছে, এটা আইডেন্টিফাই করার দরকার হয়। তো এই নলেজটুকু পরে ওইখানে গিয়ে আমাদের কাজে লাগবে। বুঝতে এখানে পারছো? আমাদের উদ্দেশ্যটা কি স্যার? এই ধরনের এই সার্কিট থেকে আমরা কি কি মেজার ও করব? আচ্ছা আচ্ছা, না না, এই সার্কিটটা জাস্ট তোমাদের দেখানোর এই সার্কিটে এই পার্টিকুলার এইখানে শুধুমাত্র যে আমাদের কয়টা নোড আছে, কয়টা মেশ আছে, কয়টা সিরিজ ব্রাঞ্চ আছে, কয়টা প্যারালাল ব্রাঞ্চ আছে, এইখান থেকে এইটা আইডেন্টিফাই আমাদের উদ্দেশ্য। বুঝতে পারছো? এই স্যার পার্টিকুলার আপনি কি সার্কিটে আইডেন্টিফাই রেফারেন্স করার উদ্দেশ্য এটা। জি স্যার, বুঝছি। স্যার রেফারেন্স নোটটা কি আরেকবার একটু বলবেন? আচ্ছা, রেফারেন্স নোট হচ্ছে আমাদের নরমালি যদি দেখো যে মানে আমাদের নোড যখন তোমরা আইডেন্টিফাই করতে চাবা, আমাদের যদি এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে দেখি, আমাদের 1 ওহম এবং 5 ওহম এবং 2 ওহম কোথায় মিলিত হয়েছে বলতো? পার্টিকুলার ঠিক এই বড় একটা অংশে মিলিত হয়েছে, তাই না? জি তাহলে স্যার। আমাদের এইটা আমরা এ একটা নোড নাম দিতে পারি। সিমিলারলি আমাদের 5 ওহমের সেকেন্ড টার্মিনাল, এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল, 4 ওহমের একটা টার্মিনাল কোথায় মিলিত হয়েছে? টোটাল 3টা টার্মিনাল মিলিত হয়েছে এই অংশটুকুতে। তাহলে জি এইটাকে স্যার। আমরা নাম দিতে পারি হচ্ছে বি নোড। ঠিক আছে, এখন নিচের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতেছি আমরা 1 ওহমের কি সেকেন্ড টার্মিনাল, 2 ওহমের সেকেন্ড টার্মিনাল, ভোল্টেজ সোর্সের কি মাইনাস টার্মিনাল, 4 ওহমের কি বলে সেকেন্ড টার্মিনাল, সবগুলো হচ্ছে আমাদের এই অংশে মিলিত হয়েছে। তাহলে আমাদের এই অংশে কোনো ব্রাঞ্চের কোনো এলিমেন্ট আছে? কোনো কিছু কিন্তু নাই, তাই না? না। কোনো ব্রাঞ্চ কোনো কিছু আছে? কোনো না ব্রাঞ্চ স্যার। কোনো কিছু নাই। এই যে সবগুলো যে একটা নোড, এই নোডটাকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স নোড। এবং এটা রেফারেন্স আসলে এই সাপেক্ষে বলা হয় যে আমরা আসলে সবগুলো নোডের আমাদের এই পয়েন্ট, এই এ একটা নোড, বি একটা নোড, এটা রেফারেন্স এই হিসেবে বলা হয় যে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে আমরা 0 ভোল্টেজ চিন্তা করি। এখন এই জিরোর সাপেক্ষে এই নোড ভোল্টেজ গুলো কত, এইটাই আমরা সেই নোড অ্যানালাইসিস এর মাধ্যমে বেসিক্যালি বের করি। ওই জন্য হচ্ছে নিচের এই নোড গুলোকে বলা হয় হচ্ছে রেফারেন্স, এবং এর ভোল্টেজ হচ্ছে ভি রেফারেন্স ইকুয়াল টু 0 ধরে নেওয়া হয়। বুঝতে পারছো? কিছু মানে বুঝো পুরো নাই? রেফারেন্স নোটটারই ভোল্টেজ হচ্ছে হ্যাঁ, 0? পুরো রেফারেন্স নোডের ভোল্টেজটা আমরা 0 ধরে নিয়ে তারপরে হচ্ছে আমরা উপরের এই নোড ভোল্টেজ গুলো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি। তারপর সেই নোড ভোল্টেজ থেকে আমরা পার্টিকুলার কি কারেন্ট, পার্টিকুলার কি বলে পাওয়ার, ভোল্টেজ, এগুলো আমরা ক্যালকুলেশন করি পরের ধাপে। ঠিক আছে, এটা আমরা যখন করবো তখন আমরা দেখবো আমরা কিভাবে শেষ করি এটা। আচ্ছা, এখন আমাদের সিরিজ এলিমেন্ট এবং প্যারালাল এলিমেন্ট এই দুইটা কি ছিল বলো? স্যার সিরিজ এলিমেন্ট হচ্ছে ওই সকল এলিমেন্ট যাদের ভিতরে সেম কারেন্ট পাস করে। সেম কারেন্ট পাস করে। আর প্যারালাল এলিমেন্ট কোনগুলো ছিল? যাদের অ্যাক্রসে সেম ভোল্টেজ, সেম ভোল্টেজ। অন্যভাবে বলতে গেলে যে কোনো একটা কি বলে, সরি, আমাদের দুই বা ততোধিক এলিমেন্টের যদি দেখো যে দুইটাই কি কমন টার্মিনাল, তাই তো? যে এই দুইটা কি একসাথে শেয়ার্ড একটা পয়েন্ট আছে, এই দুটো একসাথে শেয়ার্ড একটা পয়েন্ট আছে, তাহলে এই ধরনের কানেকশন থাকলে এই কানেকশন গুলোকে আমরা কি বলবো? প্যারালাল কানেকশন। এবং যদি ওইরকম না থাকে, যদি শুধুমাত্র একটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট থাকে বা একটা শেয়ার্ড পয়েন্ট থাকে, তাহলে আমরা বলতে পারবো এই দুইটাকে কি কি সিরিজ এলিমেন্ট আমরা বলতে পারবো। ঠিক আছে তো নাকি? সিরিজ এলিমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পার্টিকুলার একটা থাকবে কমন পয়েন্ট। প্যারালাল এলিমেন্টের ক্ষেত্রে যতগুলো প্যারালাল এলিমেন্ট একসাথে আছে সবগুলো প্যারালাল এলিমেন্টের জন্য কি ওইরকম কমন পয়েন্ট করে থাকবে, দুইটা কমন পয়েন্ট সবসময় থাকবে, তাই তো? এরকমই ছিল নাকি? ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক। আচ্ছা তো আমরা নতুন ক্লাস তাহলে শুরু করি। আচ্ছা, কেসিএল তোমরা আগেও মনে হয় পড়ে আসছো, তাই না? কারশফস কারেন্ট ল। ইয়েস স্যার। জি স্যার। তো আমরা এর আগে হচ্ছে নোড কাকে বলে সেটা আমরা দেখলাম, যে পার্টিকুলারলি হচ্ছে আমাদের যে পয়েন্টে কি দুই বা ততোধিক ব্রাঞ্চ কি মিলিত হয়েছে সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে নোড, তাই তো? তাহলে আমরা ধরলাম হচ্ছে আমাদের সেই এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে সেই নোড। তাহলে এই নোডে আমাদের এই পার্টিকুলার নোডে আমরা দেখতেছি কয়টা ব্রাঞ্চ মিলিত হয়েছে বলতো? এখানে সার্কিটে যেটা দেওয়া আছে 5টা। আমাদের 5টা ব্রাঞ্চ মিলিত হয়েছে। এবং আমরা প্রথম দিনে যখন আমরা কারেন্টের ডেফিনেশন পড়তেছিলাম তখন আমরা দেখছিলাম যে কি কারেন্টটা অনেকটা কি একটা ভেক্টর রাশির মতো, তাই তো? যে কি ভ্যালু থাকবে এবং সাথে কি থাকবে বলতো? একটা ডিরেকশন কি থাকবে? অবশ্যই থাকবে, তাই না?
আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে কারেন্ট হচ্ছে অনেকটা ভেক্টর রাশির মতো, যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর কি এরকম একটা ইও থাকবে, তীর চিহ্ন দেওয়া থাকবে এবং ভ্যালুটা দেওয়া থাকবে, তাই তো? এইখানে দেখো তাহলে Yes, কি sir. প্রত্যেকটা কারেন্টের কোন দিকে ডিরেকশন, যে কি কারেন্টটা নোডের দিকে আসতেছে না নোড থেকে বের হচ্ছে, নোডের দিকে আসতেছে নাকি নোড থেকে বের হচ্ছে, ডিরেকশনটা সুন্দর মতো দেওয়া আছে। তো কারশফস কারেন্ট ল যেটা বলতেছে যে আমাদের এই পার্টিকুলার একটা নোডে যত কারেন্ট আছে সবগুলো কারেন্টের অ্যালজেব্রিক সাম হবে 0। বুঝতে পারছো কথা? যে আমাদের যত কারেন্ট আছে একটা নোডে বা একটা নোডে যত কারেন্ট আসতেছে বা যাচ্ছে সবগুলো কারেন্ট আমরা যদি পোলারিটি সহকারে যোগ করি তাহলে যোগফলটা হবে 0। বুঝতে পারলা? জি স্যার জি স্যার। এর কারণ হচ্ছে আমরা যদি ব্যাখ্যা করতে যাই সেটা হচ্ছে আমাদের কারেন্টের ডেফিনিশন আমরা কি চার্জ দিয়ে দিছিলাম, তাই তো? ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে দিছিলাম যে প্রতি একক সময় কি পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে বেসিক্যালি আসলে আমাদের এই কি বলে এই পয়েন্ট, এই যে নোড পয়েন্টে কি কোনো ক্যাপাসিটর বা কোনো ভোল্টেজ সোর্স? এটা জাস্ট একটা কানেক্টিং ওয়্যার, তাই তো? আমরা দুই বা ততোধিক তার যদি জোড়া দেই সেই জোড়ার পয়েন্টটা কিন্তু এটা। তাহলে এখানে কোনো চার্জ জমা থাকতে পারবে না স্যার। কোনো চার্জ কিন্তু জমা থাকতে পারবে না। তার মানে এখানে সামেশন অফ কিউটা কি হবে বলতো? এই পয়েন্টের জন্য সামেশন অফ কিউটা হবে কি 0, তাই তো? অন্যভাবে বলতে গেলে সহজভাবে যদি আমরা বলি যে এই পার্টিকুলার নোডে যে পরিমাণ চার্জ আসবে একটা পার্টিকুলার টাইমে ঠিক সেই পরিমাণ চার্জে কি হতে হবে, বের হয়ে যাইতে হবে, যদি আমরা শক্তির নিত্যতা সূত্র যদি আমরা ফুলফিল করতে চাই। তো তাহলে আমাদের এই পার্টিকুলার নোডটাতে যে পরিমাণ চার্জ আসলো সেই পরিমাণ চার্জ যদি বের হয়ে যায় তাহলে এটা আমরা কারেন্টের ক্ষেত্রে সেটা সত্য বলতে পারি না, যে এই পার্টিকুলার পয়েন্টটাতে যে পরিমাণ কারেন্ট আসতেছে ঠিক সেই পরিমাণ কারেন্টে কি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এই পার্টিকুলার এই পয়েন্টে আমরা যদি নোড অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করি, সরি আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলতো? এখানে ইন্টারিং কারেন্ট কি কি, এই নোডে কোন কোন কারেন্টটা ঢুকতেছে বলতো? I1, I4, I3। তাহলে আমাদের এখানে আমরা দেখতেছি I1 এর ডিরেকশনটা নোডের দিকে, I4 এর ডিরেকশনটা নোডের দিকে, I3 ডিরেকশনটা কোন দিকে? নোডের দিকে, তাই তো? তাহলে তিনটা কারেন্ট আমরা যোগ করলাম। এবার গেল হচ্ছে এইগুলো কি ইনকামিং কারেন্ট। এখন আউটগোয়িং কারেন্ট কোন দুইটা বলতো? I2 আর I5। I2 এবং I5। তাহলে এই দুটো হচ্ছে আমাদের আউটগোয়িং কারেন্ট। এবং কেসিএল কি বলছে? কারশফস কারেন্ট ল থেকে আমরা জানি যে এই নোডে যে পরিমাণ কারেন্ট আসবে সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে সবগুলোর যোগফলের সমান। এইটাই হচ্ছে আমাদের কারশফস কারেন্ট ল। বুঝতে পারলে কিছু? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের এইটা ছিল আমরা একটা সিম্পল একটা নোডের জন্য দেখছিলাম। এখন এইখানে বলতো কয়টা নোড আছে? তিনটা স্যার। বলে তিনটা? দুইটা না? দুইটা? কিভাবে কিভাবে বলো? স্যার ছয়টা উপরের এ নোড আছে। পয়েন্টে স্যার ওই পয়েন্টে স্যার একটাই বিন্দু আছে স্যার, নিচের বি পয়েন্টে একটাই স্যার দুটো। সবগুলা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এইখানে I1 কারেন্ট সোর্সের শুরুর মাথা, I2 কারেন্ট সোর্সের এই মাথা এবং I3 কারেন্ট সোর্সের এই মাথা, তিনটা মাথা কোথায় মিলিত হয়েছে? এই পার্টিকুলার পয়েন্টে মিলিত হয়েছে, তাই তো? এই পয়েন্টের মাঝখানে কোনো ব্রাঞ্চ আছে? নাই। এই পয়েন্টের মাঝখানে কোনো ব্রাঞ্চ আছে? নাই। তাহলে সবগুলো মিলে আমাদের একটা নোড, তাই তো? এই একটা নোড। আর নিচে সিমিলারলি কি দেখতেছি? এই কারেন্ট সোর্সের শেষ মাথা, এই কারেন্ট সোর্সের শেষ মাথা, এই কারেন্ট সোর্সের শেষ মাথা, তিনটে একসাথে মিলিত হয়েছে। এবং নিচে যদি এরকম কোনো আমাদের কমন যদি এরকম নোড থাকে সেই নোডটাকে আমরা কি বলবো বলতো? রেফারেন্স নোড। সরি, আমরা সেটাকে বলবো হচ্ছে রেফারেন্স নোড। তাহলে আমাদের রেফারেন্স নোডে নরমালি আমরা কখনো কেসিএল অ্যাপ্লাই আমরা করি না। আমরা এই যে আমাদের নন রেফারেন্স যে নোড গুলো আছে সেই নোড গুলো আমরা নরমালি হিসাব করি। এটা আমরা পরে আর একটু বিস্তারিত দেখবো, আপাতত এখানেই থাক। তাহলে আমাদের নন রেফারেন্স নোড যেটা এ নোড আছে, এ নোডে আমরা এখন যদি কেসিএল অ্যাপ্লাই করতে চাই আমরা পারবো? একটা জিনিস মনে রাখবা যে আমাদের কারশফস কারেন্ট লটা আমরা সবসময় অ্যাপ্লাই করি কোথায় বলতো? পার্টিকুলার নোডে। এটা মনে রাখবা।
কারশফস কারেন্ট ল অ্যাপ্লিকেবল ইন নোড। ঠিক আছে, তাহলে আমাদের এ যেহেতু একটা নোড, তাহলে যদি কোনো একটা নোড থাকে তাহলে সেই নোডে অবশ্যই কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করা যাবেই। বুঝতে পারছো? তাহলে আমাদের এই এ নোডে যদি আমরা কারশফস কারেন্ট ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলো? যে এ নোডের ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু কি এ নোডের এক্সিটিং কারেন্ট, তাই তো? তাহলে এই এ নোডটাতে কোন কোন কারেন্ট ঢুকতেছে বলো? I1 আর I2 I1 আর I3 আমরা দেখতেছি E1 এর দিকে, সরি মানে এ নোডের দিকে I1 টা যাচ্ছে এবং কত I3 টা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস হচ্ছে I3। এখন এক্সিটিং কারেন্ট বা লিভিং কারেন্ট কোনটা কোনটা বলতো? এ নোড থেকে কোন কোন I2 কারেন্ট আর বের হচ্ছে? I3 I2 টা এই দিক থেকে বের হয়ে যাচ্ছে, এই দিকে কোনটা I3 টা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে হচ্ছে I2 প্লাস I3 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে yes sir আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা এরপরে যখন নোড অ্যানালাইসিস দেখবো তখন আমরা দেখবো যে পার্টিকুলার প্রত্যেকটা নোডেই আমরা এরকম কেসিএল অ্যাপ্লাই করতে পারতেছি। ঠিক আছে, তাহলে কেসিএলটা অবশ্যই কিসের জন্য বলতো? আমাদের নোডের জন্য, এটা মনে রাখবা। ঠিক আছে, আপাতত এটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কারশফের আরেকটা ল আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো আগেরটা কি ছিল বলতো? কারেন্ট রিলেটেড ছিল, তাই তো? আগেটা ছিল কারেন্ট রিলেটেড, এটা হবে অবশ্যই কি রিলেটেড? তাহলে ভোল্টেজ রিলেটেড একটা সূত্র হবে। এবং এই দুইটা বেসিক্যালি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের একদম ফান্ডামেন্টাল বেসিক যেটা ল। এরপরে যত কিছু থিওরাম আসছে, যত কিছু ল আসছে, সবকিছুই এইখান থেকে ডেরিভেশন করে আমরা পাইছি, বাইরে এর এক্সটেনশন বলা যায়। ঠিক আছে, তো আমাদের এর আগে আমাদের ছিল হচ্ছে কারশফস কারেন্ট লটা ছিল, আমরা কিসের জন্য বলছিলাম বলতো? কোথায় আমরা সার্কিটের কোথায় অ্যাপ্লাই করি কারশফস কারেন্ট লটা? সার্কিটের নোডে স্যার। সার্কিটের নোডে। এখন আমরা যে কারশফস ভোল্টেজ লটা দেখতেছি, ভোল্টেজ লটা আমরা দেখবো হচ্ছে লুপ অথবা আমরা মেশে বেসিক্যালি আমাদের এই কারশফস ভোল্টেজ লটা আমরা অ্যাপ্লাই করি। বুঝতে পারছো? তো এই যেটা বলছে যে আমাদের একটা ক্লোজড পাথ বা ক্লোজড সার্কিটের সবগুলো ভোল্টেজ আমরা যদি পোলারিটি সহকারে যোগ করি তাহলে যোগফলটা হবে 0। একটা সার্কিটের ক্লোজড সার্কিটের সবগুলো ভোল্টেজ পোলারিটি সহকারে যোগ করলে যোগফল হবে 0। এর আগেরটাতে আমরা দেখছিলাম কি বলতো? একটা নোডের সবগুলো কারেন্ট পোলারিটি সহকারে যোগ করলে যোগফল হবে 0। ওইটা ছিল কারশফস কারেন্ট ল। ওইখান থেকে আমরা এদিক ওদিক করে আমরা পাইছিলাম নোডের ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু কি এক্সিটিং কারেন্টটা আমরা পাইছিলাম। সিমিলারলি আমাদের কারশফস ভোল্টেজ লটাতে আমরা দেখতেছি যে একটা ক্লোজড লুপের সবগুলো ভোল্টেজ পোলারিটি সহকারে যোগ করলে যোগফল পাওয়া যাবে 0। তাহলে এখন আমাদের এই পার্টিকুলার সার্কিটটা দেওয়া আছে। এখন সার্কিটের আমরা প্রথমে বলি যে এইটা কি অ্যাক্টিভ না প্যাসিভ এলিমেন্ট বলতো, বা সোর্স না লোড? এই দুইটা passive element passive element প্যাসিভ এলিমেন্ট। কিভাবে আমরা বলছিলাম যে আমাদের যেগুলো কি নরমালি ভোল্টেজ জেনারেট করতে পারে সেগুলোকে আমরা বলি অ্যাক্টিভ এলিমেন্ট, তাই তো? এবং এটা কিসের সিম্বল বলতো? voltage আমরা আরো একটু কিন্তু ভোল্টেজ মানে সোর্স গুলো কিন্তু আরো সুন্দর ক্লাসিফিকেশন পড়ছিলাম, তাই তো? এই অংশটা দেখে মনে হচ্ছে কি মানে আইডিয়াল ভোল্টেজ সোর্সের মতো কিছুটা মনে হচ্ছে, তাই তো? এর সাথে যেহেতু কোনো সিরিজ রেজিস্টার এইখানে কি ছোট করে দেওয়া নেই, তার মানে না এটা আমরা বলতে পারি আইডিয়াল ভোল্টেজ সোর্স, বা অন্যভাবে বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাই তো? yes sir ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের একটা সিম্বল। তো যাই হোক, তো তাহলে এইটার পোলারিটি আসলে ঠিক করে দেওয়ার দরকার আছে নাকি পোলারিটি আগে থেকে ইনহেরিট করে আসবে বলতো সার্কিটে? আমরা ব্যাটারি পোলারিটিকে আমরা বলি যে ব্যাটারি উল্টা করে ধরলে কি আমরা বলতে পারবো যে ঠিক আছে যে নিচের ক্যাপ ছাড়া মাথাটা পজিটিভ, আমরা কখনো বলতে পারবো? কখনো কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে ভোল্টেজ সোর্স গুলোর পোলারিটিটা কি আগে থেকেই ঠিকঠাক করে দেওয়া আছে। এটা আমরা যখন সার্কিটে কানেকশন দিব তখন নতুন করে আমরা এটার কি পোলারিটিটা আমরা চেঞ্জ করতে পারবো না। এরপরে দেখো আমাদের কি এখানে দুটো রেজিস্টর আছে, এখানে একটা লোড বা রেজিস্টরই বলা যায়। এটা আসলে ভিতরে কি আছে দেখায় নাই, তো ধরলাম যে ভিতরে রেজিস্টরই আছে। তাহলে এই যে প্যাসিভ এলিমেন্ট যেগুলো আছে, প্যাসিভ এলিমেন্ট গুলোর আমাদের কি পোলারিটি ঠিক করা থাকে? আমরা বলছিলাম মনে হয়
ঠিক করা থাকে না, কিন্তু না, দুই দিক স্যার, থেকে রোডের করা বাহিরের থাকে না, তাহলে আমরা একটা যদি সার্কিটে প্রবেশ করবে, কানেকশন সেটা- দিব, কানেকশন দেওয়ার পর আমরা কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে সেটার উপর ভিত্তি করে আমরা এটার প্লাস মাইনাসটা ঠিক করব। এরকম মনে হয় বলা ছিল নাকি? জি Yes, স্যার। sir. আবার বলি যে আমাদের সার্কিটের যে প্যাসিভ এলিমেন্ট যেগুলো আছে, প্যাসিভ এলিমেন্ট গুলোর আমাদের পোলারিটিটা আগে থেকে ঠিক করা থাকে না, এইটার পোলারিটি নির্ভর করে আমরা সার্কিটে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পর সার্কিটের কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে তার উপরে, তাই তো? তাহলে আমাদের এইখানে পার্টিকুলার এই সার্কিটে আমাদের কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে এটা কি আমরা জানি আসলে? বলতো। না স্যার। না স্যার, আমরা এটা ধরে নিতে পারি। আচ্ছা, আমরা এইখানে আসলে এইখানে যেহেতু প্লাস মাথা আছে, আমরা কি বলতে পারি বলতো? এই প্লাস থেকে কারেন্টটা নরমালি বের হয়, এখানে প্লাস মাথা আছে, এখানে কারেন্টটা নরমালি এই দিক থেকে বের হয়, তাই তো? তাহলে কি কারেন্টটা কি এই বরাবর এমনি ঘুরবে না? আপনারা কি বুঝতে পারছো কিছু? যে আমরা ভোল্টেজ সোর্সের ডেফিনেশনের সময় কি দেখছিলাম, যে ভোল্টেজ সোর্সের প্লাস মাথা থেকে কি হয়, কারেন্টটা সবসময় বের হয়, এবং মাইনাস মাথায় কি হয়, কারেন্টটা ঢুকে। এন্টার করে। তাহলে এইখানে মাইনাস মাথায় কারেন্টটা এন্টার করবে, প্লাস মাথা থেকে কারেন্টটা বের হবে, তাহলে কি কারেন্টটা আমরা এই বরাবর এরকম ঘুরতেছে, তাই তো? এটা আমরা বলতে পারি নাকি? নাকি নাকি এখানে কনফিউশন আছে? বলো। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি, বুঝতে স্যার। পারছো। তো আমরা এইটা একটা সহজ সার্কিট, বা এখানে এলিমেন্ট কম, মাত্র দুইটা অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্টও কম, একটা মেশ আছে মাত্র, এই জন্য আমরা এই ধরনের সার্কিটে আমরা চোখে দেখেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে। কিন্তু এরপরে আমরা দেখব যে আমাদের সার্কিটে অনেকগুলো মেশ, অনেকগুলো লুপ আছে, অনেকগুলো ভোল্টেজ সোর্স আছে, তার সাথে ডিপেন্ডেন্ট সোর্স আছে, অনেক ধরনের সোর্স আছে। সেই ধরনের সার্কিটে আমরা নর্মালি এরকম চোখে দেখে ইজিলি কখনো আইডেন্টিফাই করতে পারবো না যে কারেন্টটা কোন দিক বরাবর সার্কুলেট করতেছে। তো ওই জন্য কারেন্টটা যেদিকে সার্কুলেট করুক না কেন, আমরা কারশফস ভোল্টেজ ল এইটা অ্যাপ্লাই করার জন্য এই মেশে আমরা যে কোনো একদিকে কারেন্টটা ফ্লো করতেছে এটা নিজেরা ধরে নিলেই হয়ে যাবে। প্রথম কথা এটা, কিছু কি বুঝতে পারছো? স্যার যে কোনো একটা মেশে আমাদের নিজেদের মতো করে ধরে নিব। হ্যাঁ, যে কোনো একটা মেশে। এখন আচ্ছা, আবার একটু বলি যে আমাদের কারশফস ভোল্টেজ ল যখন আমরা শুরুতে যখন বলতেছি, তখন শুধুমাত্র এটা একটা যদি মেশ থাকে, এই ধরনের সার্কিটে আমরা শুধুমাত্র কারশফস ভোল্টেজ লটা শুরুতে অ্যাপ্লাই করা শিখবো। এরপরে একের অধিক মেশ থাকলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা মেশ অ্যানালাইসিসে আমরা গিয়ে দেখবো, ঠিক আছে? তো এখানে ঠিক আছে। শুধুমাত্র একটা মেশই আছে, তাহলে এই একটা মেশে কোন দিকে কারেন্ট এইটা আমরা যদি নাও যদি দেখে বুঝতে পারি, তারপরেও আমরা যে কোনো একদিকে কারেন্টটা ফ্লো করতেছে এটা আমরা ধরে নিয়ে প্রথম ধাপটা শুরু করব। বুঝতে পারছো? তো এখন আমরা ধরতে পারি কারেন্টটা কি হয় এই দিকে ফ্লো করতেছে, অথবা কোন দিকে, এর উল্টা দিকে এই দিকে ফ্লো করতেছে। একটা সার্কিটে কি শুধুমাত্র দুই দিকে তো কারেন্ট ফ্লো করতে পারবে, তাই না? জি স্যার। জি, হয় স্যার। হয় ডান দিকে যাবে, না ডান দিক থেকে বাম দিকে যাবে। এই জিনিসটাই টোটাল যখন ক্লোজড পাথ, তখন এটা রাউন্ড সার্কেল করলে এইভাবে দেখানো যায়। বা সহজভাবে বলতে গেলে এই সার্কিটে কারেন্টটা ক্লকওয়াইজ এইভাবেও ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবেও ঘুরতে পারে, তাই তো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। এন্টি ক্লকওয়াইজ হলে তো স্যার ওই প্লাস থেকে যে বের হচ্ছে ওই রুলসটা ব্রেক হলো না? হ্যাঁ, না না, শোনো, ওইটাই বলতেছি যে আমরা প্রথমে যে আমরা জানি না, অ্যাকচুয়ালি আমরা মনে করো চোখ বন্ধ করে আমরা ধরবো যে কোনো দিকে, যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকে কি আমরা চোখ বন্ধ করে ধরতে পারি, সার্কিটের দিকে না তাকিয়েও, যে সার্কিটের কারেন্ট সোর্স কোন দিকে আছে, ভোল্টেজ সোর্স কোন দিকে আছে, আসলে ভোল্টেজ সোর্সের প্লাজমা থেকে কারেন্ট বের হওয়ার কথা ছিল, এত কিছু আমরা চিন্তা না করেও আমরা যে কোনো দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকে ধরতে পারি। ধরার পরে এখন আমরা এই দিক বরাবর যদি ধরলাম যে ক্লকওয়াইজ একটা কারেন্ট, সরি আমরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এর কথা বলতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ একটা কারেন্ট আই ফ্লো করতেছে, এরকম ভাবে আমরা ধরে এইখানে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা সার্কিটটা সলিউশন করলাম। সলিউশন করার পর দেখা যাবে যে এই পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা আসছে এরকম মাইনাস ধরলাম 2 অ্যাম্পিয়ার এরকম আসছে, বা এইরকমই সবসময় আসবে। কথা কি বুঝতে পারছো? যদি কখনো কোনো সার্কিটে তোমরা মানে যে কোনো দিকে ধরার পর, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দিকে ধরার পর, কারেন্টটা ক্যালকুলেশন করার পর যদি দেখো যে কারেন্টের ভ্যালুটা নেগেটিভ কোনো অ্যাম্পিয়ার আসছে, তার মানে বুঝতে হবে যে আমরা যেদিকে ধরছিলাম সেই ধরাটা কি হয়েছিল, উল্টা হয়েছিল। তাহলে কি শুধুমাত্র সিম্পলি অন্যদিকে কারেন্ট ফ্লো করতেছে এটা বলে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো?
জি স্যার। জি আচ্ছা স্যার এটা বুঝতে এটা পারছি। কোনো ভুলের কোনো কিছু না, কোনো কিছু না। আমরা মনে হয় দেখছিলাম যে কি আমরা এই দিকে হচ্ছে কি এরকম যখন ছিল এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে 5 অ্যাম্পিয়ার, উল্টা দিকে যদি এটা ডিরেকশন দিয়ে দিই এটা আমরা লিখতে পারি কি হিসেবে মাইনাস 5 -5 অ্যাম্পিয়ার হিসেবে অ্যাম্পিয়ার। আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এইখানে পার্ট আমরা নরমালি সবসময় দেখা যায় যে ক্লকওয়াইজ এই কারেন্ট গুলো ধরে আমরা সবসময় অভ্যস্ত। কারণ কি এই দিক থেকে আমরা নরমালি দেখা যায় এই বরাবর লুপ ঘোরাতে আমাদের ভাল লাগে আসলে, সোজা কথা। মানে আমরা কি বলে অভ্যস্ত হয়ে গেছি। তোমরা আস্তে আস্তে দেখা যাবে যে আমি যখন যদি তোমাদের ক্লকওয়াইজ ধরে করাই তোমরা দেখা যাবে ক্লকওয়াইজে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তো তাহলে এখানে যেহেতু ক্লকওয়াইজ ধরা আছে আমরা ধরলাম ক্লকওয়াইজ একটা কারেন্ট, আই কারেন্টটা এরকম ঘুরতেছে। তাহলে আমরা আসলে কারেন্ট ধরার কারণটা ছিল হচ্ছে কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে এইটা ধরলেই আমরা যে প্যাসিভ এলিমেন্ট গুলো আছে প্যাসিভ এলিমেন্ট গুলোর ভোল্টেজের পোলারিটিটা আমরা পাবো, তাই না? আমাদের জি স্যার। কারেন্টের ডিরেকশনটা ধরার কারণ হচ্ছে কারেন্টের ডিরেকশনটা জানলে আমরা প্যাসিভ এলিমেন্ট যেগুলো ছিল, রেজিস্টর যেগুলো ছিল সেই রেজিস্টর গুলোর পোলারিটিটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখন আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে আমাদের R5। তাহলে তাহলে এই R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ V2 পোলারিটিটা কোন দিকে হবে? আমরা মনে হয় বলছিলাম যে পার্টিকুলার কোন একটা রেজিস্টরে স্যার যে প্লাস মাথা থেকে দিয়ে মাইনাস কারেন্টটা ঢুকবে, যদি এই সেখানে রেজিস্টরে এই প্লাস মাথা হবে দিয়ে কারেন্টটা ঢুকে তাহলে কি এই মাথাটা প্লাস, যে মাথা দিয়ে কারেন্টটা বের হচ্ছে সেই মাথাটা কি হবে? মাইনাস মাইনাস। হবে। তাহলে কারেন্টটা যেহেতু কি এই বরাবর ঘুরতেছে, এইভাবে ঘুরে এই বরাবর যাচ্ছে, তাহলে এই মাথাতে যেহেতু কারেন্টটা ঢুকতেছে তাহলে কি এই মাথাটা প্লাস, শেষ মাথাটা মাইনাস। মাইনাস। এখন এই রেজিস্টার R3 রেজিস্টরের এই মাথা দিয়ে কি কারেন্টটা ঢুকতেছে না? এই মাথা জি দিয়ে স্যার কারেন্টটা ঢুকতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, তাহলে এটা প্লাস এইটা মাইনাস। মাইনাস। সিমিলারলি আমাদের এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের কি এই মাথা দিয়ে প্লাস কারেন্টটা ঢুকতেছে, এই মাথা দিয়ে বের হচ্ছে, তাহলে যে মাথা দিয়ে কারেন্টটা ঢুকতেছে সেটা প্লাস, যে মাথা দিয়ে কারেন্টটা বের হচ্ছে সেটা মাইনাস। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে সার্কিটের আমাদের সবগুলো ভোল্টেজ এবং তার ভোল্টেজের পোলারিটিটা কি আমরা আইডেন্টিফাই করে ফেললাম, তাই তো? এখন আমাদের কাজ হবে এই সবগুলো ভোল্টেজ পোলারিটি সহকারে যোগ করলে যোগফলটা হবে 0। এখন আমরা যে কোনো খান থেকে এই যোগটা শুরু করতে পারি। তোমরা কোনখান থেকে শুরু করতে চাও? এই R2 এর অ্যাক্রসে ভোল্টেজ থেকে শুরু করতে চাও, না এখান থেকে শুরু করতে চাও, না এখান থেকে শুরু করতে চাও? যে কোনো V1 থেকে শুরু করতে যাচ্ছ। আচ্ছা আমাদের এটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সে V1 থেকে আমরা শুরু করতে পারি। এখন কথা হচ্ছে V1 এর আমরা যখন এরকম যখন কোনো লুপ ঘোরাতে চাবো তখন আমরা লুপের ক্ষেত্রে কি করি বলতো? লুপের ডেফিনিশন আমরা কি দিছিলাম? পার্টিকুলার যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে কি আবার সেই পয়েন্টে আসতে হবে, তাই তো? জি স্যার। এটা ছিল লুপের ডেফিনিশন। তাহলে আমরা এই যে বললা যে V1 এর থেকে স্যার শুরু করেন, তাহলে V1 থেকে শুরু করতে হলে লুপটা শুরু করতে হবে কোথা থেকে বলতো? নিচের পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে শুরু করতে হবে না? মাইনাস থেকে স্যার। মানে হ্যাঁ, আমরা স্যার। পয়েন্ট আইডেন্টিফাই করি, আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক থেকে ঘুরে তারপর কি আবার এই পয়েন্টে আসতে হবে, তাই তো? এখন জি আমরা স্যার। যদি অন্যভাবে যদি আমরা বলি যে আমরা এই ব্রাঞ্চ থেকে মানে আমরা R3 ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে আমরা ভোল্টেজটা যোগ করা শুরু করতে চাই, তাহলে এই ভোল্টেজটা যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে আমাদের লুপটা শুরু হবে কোথা থেকে বলতো? এই পার্টিকুলার পয়েন্ট থেকে না? জি স্যার। জি স্যার। পার্টিকুলার পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা যদি V1 টা সহকারে নিয়ে কাজ শুরু করতে চাই তাহলে আমাদের লুপটা শুরু হচ্ছে কোথা থেকে? এই পার্টিকুলার পয়েন্ট থেকে। তাহলে পার্টিকুলার পয়েন্ট থেকে এদিকে যখন আমরা যাচ্ছি, যাইতে লাগলে শুরুতে কি দেখা যাচ্ছে বলতো? পোলারিটি, মাইনাস। কিসের পোলারিটি? প্রথমে মাইনাস পোলারিটি, তাই তো? মাইনাস। তাহলে জি আমরা স্যার। শুরুতে কি লিখবো? মাইনাস V1। তারপর এটা পার হয়ে গেলাম, তারপরে এখন এই দিকে আসতেছে, আসার সময় আমরা কি দেখতেছি? শুরু মাথা কি দেখতেছি বলতো? প্লাস, তাই তো? প্লাস। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে প্লাস V2। তারপরে এইদিকে আগাচ্ছি, এখানে আমরা সামনের মাথায় কি দেখতেছি? প্লাস। প্লাস V3। তারপরে এই মাথায় কি আছে? মাইনাস মনে ছিল এই মাথায়, না? এখানে মাইনাস, এখানে ছিল প্লাস। তাহলে আসার সময় সবসময় কি আমরা শুরুতে প্রথমে আমরা যে চিহ্নটা দেখব সেই চিহ্নটা দিয়ে আমরা যোগ করে যাব, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? মাইনাস। মাইনাস V4। তারপরে এইদিকে কি আছে? প্লাস প্লাস। V5। 5। সবগুলো যোগ করলে যোগফলটা হবে আমাদের কার্শফ ভোল্টেজ ল অনুযায়ী 0। 0। বুঝতে পারছো কিছু? এখন বলো।
জি স্যার স্যার অ্যাক্টিভ আর প্যাসিভ এলিমেন্ট স্যার দেখে কিভাবে চেনা যাবে? আমাদের সোর্সটা কোনটা, এটা আইডেন্টিফাই করতে পারো তুমি? এটাকে বলো যে সোর্সের যে সিম্বল গুলো তোমাদের যে দেখানো হয়েছিল সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবা? মনে নেই স্যার। তোমাদের দেখবা এর আগের স্লাইডে দেখবা যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ সোর্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্স, সব ধরনের ভোল্টেজ সোর্স গুলো আমরা কি বলে সিম্বল দিয়ে আমরা দেখাইছিলাম না তোমাদের? বাকি যাদের মনে আছে দেখানো হয়েছিল জি স্যার। যে আমাদের গোল থাকবে, গোলের মধ্যে কি প্লাস মাইনাস থাকলে সেটা ভোল্টেজ সোর্স, গোলের মধ্যে কি তীর চিহ্ন দেওয়া থাকলে সেটা কারেন্ট সোর্স। যাই হোক, এই ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স গুলোই হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট, রেজিস্টর, ক্যাপাসিটর গুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে আপাতত। আর যদি ডায়মন্ড শেপ থাকে সেটাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট সোর্স বলি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কি এটা আবার করে বলার দরকার আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই ব্রাঞ্চটা থেকে যদি শুরু করতে চাইতাম, আমরা যদি এই V4, আচ্ছা আমরা যদি বলি আচ্ছা এই ব্রাঞ্চ থেকে যদি শুরু করতে চাইতাম, V5 ব্রাঞ্চ থেকে যদি শুরু করতে চাইতাম, তাহলে আমাদের কি হতে বলতো? V5 ব্রাঞ্চ থেকে শুরু করতে চাইলে আমরা শুরু করতে হতো কোন মাথা থেকে বলতো? পয়েন্ট থেকে এই প্লাস পয়েন্ট মাথা থেকে, থেকে শুরু করতে হতো। এই পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হতো। তাহলে শুরুতে কি আছে বলতো? প্লাস আছে, তাই না? প্লাস আছে, তাহলে প্লাস V5, তারপরে কি এসে আমরা কি দেখতেছি? মাইনাস মাইনাস V1 V1 প্লাস V2 প্লাস V3, এই পাশে এসে মাইনাস V4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সার্কিটের জন্য আমরা কারশফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা এরকম একটা অদ্ভুত একটা সার্কিট দেখতেছি। এখানে দেখো তিনটা ভোল্টেজ সোর্স এইরকম ভাবে এখানে দেওয়া আছে এবং এখানে দুইটা খোলা টার্মিনাল একপাশে ভোল্টেজটা VAB হিসেবে দেওয়া আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে এখানে স্যার প্রথম যে ফিগারটাতে স্যার লুপটা দেখিয়েছেন স্যার, আমরা তো স্যার V1 এবং V4 স্যার এটা ভোল্টেজ সোর্স, হ্যাঁ মানে স্যার সোর্সের পোলারিটি আমরা স্যার জানি স্যার এটা নেগেটিভ হবে, তো স্যার ওইটা দিয়ে হবে না এটা? আর লোডের স্যার পোলারিটি পজিটিভ হবে এরকম কিছু একটা বলছিলেন। না দেখো, পোলারিটির কথা বলেন, ওইটা বলছিলাম সাইন কনভেনশন অফ পাওয়ার। তোমরা একটু গোলায় ফেলছো। ওই কথাটা আমরা বলছিলাম পাওয়ারের ক্ষেত্রে, যে আমরা বলছিলাম যে সোর্সের পাওয়ার গুলো সবসময় হয় নেগেটিভ, লোডের পাওয়ার গুলো হয় সবসময় পজিটিভ। আমরা এই কথাটা বলছিলাম, ঠিক আছে? আর হচ্ছে সোর্সের ভোল্টেজ কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস, এইটা অবশ্যই সোর্সের সাথে দিয়ে দেওয়া থাকতে হবে। সিমিলারলি আমাদের কারেন্ট সোর্স যদি হয়, কারেন্ট সোর্সের কোন দিকে ডিরেকশন সেটাও কারেন্ট সোর্সের মধ্যেই থাকবে। কিন্তু আমাদের যে প্যাসিভ এলিমেন্ট যেগুলো আছে, রেজিস্টর, এই রেজিস্টরের কোন মাথাটা প্লাস কোন মাথাটা মাইনাস বা কোন দিকে কারেন্ট যাচ্ছে, এইগুলো আসলে সার্কিটে লাগানোর পর তারপরে ঠিক হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টিকুলার এই সার্কিটটা দেখো, এই সার্কিটটা ক্লোজ কোনো সার্কিট না, তাই তো? জি স্যার। আমরা শুরুতে বলছিলাম যে আমাদের কারেন্টের ডিরেকশনটা বা কারেন্টটা ধরার উদ্দেশ্যটা ছিল কি বলতো? যে প্যাসিভ এলিমেন্ট যেগুলো ছিল সেইগুলোতে কি কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস সেটা আইডেন্টিফাই করার জন্য বেসিক্যালি আমরা কিন্তু একটা ডিরেকশন সহকারে কারেন্ট আমরা ধরছিলাম। তো এখানে যেহেতু দেখো এখানে তোমাদের ম্যাথেই আমরা ধরলাম এই পার্টিকুলার একটা ম্যাথই দেওয়া আছে, এই ম্যাথেই সবগুলো হচ্ছে আমাদের কি ভোল্টেজের পোলারিটি সুন্দর মতো দেওয়া আছে না? এইখানে কি এইটা বলে দেওয়া আছে কি এই অ্যাক্রসে প্লাস মাইনাস VAB আমরা জানি, এটা হচ্ছে প্লাস মাইনাস একটা ভোল্টেজ সোর্স V1 প্লাস মাইনাস V2 একটা ভোল্টেজ সোর্স মাইনাস প্লাস V3 একটা ভোল্টেজ সোর্স। তাহলে এখানে নতুন করে আর কারেন্টের ডিরেকশন ধরার দরকার নাই, ঠিক আছে? চাইলেও তোমরা ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে লুপ যেটা আছে আমরা এটা একটা লুপ হিসেবে চিন্তা করতে পারি না? জি স্যার। যে আমাদের এইখানে প্লাস থেকে শুরু হয়েছে, এইখান থেকে ঘুরে টোটালটা এটা একটা লুপ। এইখানে যেহেতু একটা ওপেন সার্কিট লুপ, কিন্তু এর মাঝখানে আসলে VAB একটা কোনো কিছু একটা ভোল্টেজ আছে, তাই তো? তো আমরা এরকম সেমি ওপেন লুপেও আমরা এই কারশফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছো? যদিও বলছে সবসময় ক্লোজড পাথ, কিন্তু এখানে এটাকে আমরা ক্লোজড পাথ দেখতেছি বলতো? কিন্তু আমরা ক্লোজড পাথ দেখতেছি না, কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতেছে না, কিন্তু তারপরে এই ধরনের সেমি ওপেন লুপেও আমরা
কার্শফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কোন কোন পয়েন্ট থেকে শুরু করতে চাও বলো? স্যার এই পয়েন্ট থেকে। আচ্ছা, এই V1 থেকে শুরু করতে চাচ্ছ তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এর আগে বলছিলাম নাকি যে ব্রাঞ্চ থেকে শুরু করতে চাও সেই ব্রাঞ্চের কি একদম কি শেষ মাথা থেকে, সরি শুরুর মাথা থেকে শুরু করতে হবে তাই তো? তো অন্যভাবে বলতে গেলে আমরা যখন কোনো কার্শফ ভোল্টেজ ল কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব, সেই পয়েন্টের ফার্স্ট টার্মিনালে কি আছে ওইটা দেখে আমরা শুরু করব তাই তো? তাহলে আমাদের এইখানে কি আছে বলতো? প্লাস V1 তাই তো? এখানে আছে প্লাস V1, তারপরটা কি আছে? আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি, মনে করো ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন দিচ্ছি না, কিন্তু আমরা ক্লকওয়াইজ ভোল্টেজ গুলো যোগ করতেছি। এরপরে কি আছে বলো? প্লাস V2। তারপর যাওয়ার পথে আমরা কি দেখতেছি? মাইনাস কি আছে? মাইনাস V3। মাইনাস V3। তারপরে আমরা কি দেখতেছি? মাইনাস প্লাস VAB তাই তো? তাহলে মাইনাস VAB ইজ ইকুয়াল টু 0। স্যার স্যার একটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে স্যার একটু সমীকরণটা একটু স্যার লিখেন তো কেমন হয় দেখি একটু। কোনটার জন্য? এইটার জন্য না এইটার জন্য? জি স্যার ওটার জন্য যেটা এখন লিখলেন। এখন এটা যেটা তো লিখলাম। ক্লকওয়াইজ ধরে লিখলেন। আচ্ছা দেখো, আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। তো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ধরার পর এগুলো কোনো প্লাস মাইনাস কোনোটা কি চেঞ্জ হবে? এইটাকে আমাকে বলো। না স্যার, চেঞ্জ তো হওয়ার কথা না, কারণ সেটা তো স্যার ফিক্স। কারণ সবগুলোই কি আছে বলতো? এইখানে এই তিনটা কি অ্যাক্টিভ সোর্স, প্লাস হচ্ছে এইটা ম্যাথে অলরেডি বলে দিছে এই মাথাটা প্লাস এই মাথাটা মাইনাস, এরা বলে দিয়ে তারপর বলছে এখন ভিএবিটা ক্যালকুলেশন করো। তাহলে কোনো কিছু আর এই ডিরেকশন অনুযায়ী আর চেঞ্জ করার আর সুযোগ নাই, তাই না? বা চেঞ্জ করা লাগতেছে না। তাহলে এই অবস্থায় কোন পয়েন্ট থেকে তোমরা শুরু করতে চাও বলো? এই V1 থেকে শুরু করতে চাও তাই না? আমরা ধরলাম V1 থেকে শুরু করতে চাই, যে আগেরবার যেহেতু V1 থেকে শুরু করছিলাম। তাহলে এখন যদি আমরা V1 থেকে শুরু করি, তাহলে আমরা কোন দিকে যাব? এই দিক থেকে শুরু করে এই দিক বরাবর ঘুরবো না? জি স্যার। তাহলে এখন V1 এর শুরু মাথা কোনটা বলো তো? আগের পয়েন্টটা মাইনাস। তাহলে এখন আমরা যদি এই দিকে যাই, তাহলে আমাদের এই পার্টিকুলার যে এই যে কানেক্টিং নোড আছে বা কানেক্টিং পয়েন্ট আছে, এইখান থেকে শুরু করে ঘুরে কিন্তু এইখানে আসতে হবে। তাহলে যাইতে গিয়ে এইখান থেকে যদি আমরা যাইতে গিয়ে আমরা শুরুতে দেখবো কি? শুরুতে মাইনাস V1, তারপর কি আছে? প্লাস VAB, প্লাস VAB, তারপর কি আছে? প্লাস V3, তারপর কি আছে? মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরার পর, এটা হচ্ছে ক্লকওয়াইজ ধরার পর। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে বলো? না স্যার। এখানে জাস্ট শুধুমাত্র সাইনের একটা পার্থক্য আছে। আমরা যদি এই দুটো মাইনাস এই পাশে নিয়ে যাই, এই দুটো মাইনাস ওই পাশে নিয়ে যাই, একই সেম ইকুয়েশন আমরা পেয়ে যাই। তাহলে আমাদের সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করার জন্য ক্লকওয়াইজ ধরলে না অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে এটার উপর কোনো চেঞ্জ হবে না অ্যাকচুয়াল রেজাল্টের। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো। স্যার এখানে V3 এর আগ থেকে যদি নেই অ্যান্টি ক্লকওয়াইজ ধরার সময় কোনো সমস্যা হবে? V3 না কোনখান থেকে? আমি তো বললাম যে কোনো একটা ব্রাঞ্চ বা যে কোনো একটা এলিমেন্ট থেকে তোমরা শুরু করতে পারো। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যেখান থেকে শুরু করতে চাই, V3 থেকে শুরু করতে চাই, তাহলে কি আসতো শুরুতে? প্লাস V3, তারপর কি মাইনাস V2, তারপর কি মাইনাস V1, তারপরে আসতো প্লাস VAB। স্যার VAB এর পোলারিটি কি প্রশ্নে যেটা দেওয়া থাকবে A আর B পয়েন্টের? এই পার্টিকুলার সার্কিটের জন্য মনে করো কোশ্চেন এইভাবে দেওয়াই ছিল, ওই জন্য আমরা আর কোনো কিছু চেঞ্জ করতে পারলাম না। বুঝতে পারছো? যদি কোনোখানে না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী পরে আমরা চাইলে ধরে নিতে পারবো। আর আরেকটা জিনিস, তোমাদের কিন্তু ওই যে এর আগের সেমিস্টারে আমরা দেখছি যে এই জিনিসটা কিন্তু অনেকেরই ভুল করো তোমরা। মনে করো কি এইখান থেকে শুরু করলা, কিন্তু দেখা যায় স্যার এখানে তো প্লাসই আছে, প্লাস V1 থেকে শুরু করে এমনি করে ঘুরে আসো। কিন্তু সবসময় মনে রাখবা, যখনই কোনো ব্রাঞ্চ থেকে শুরু করতে যাচ্ছ, সেই ব্রাঞ্চের একদম কি ফার্স্ট মাথায় কি আছে সেই পোলারিটিটা দিয়ে কিন্তু আমাদের সবসময় লুপটা কি বলে লুপের ভোল্টেজ গুলো যোগ করা শুরু করতে হবে। আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করতাম বা যদি এই ব্রাঞ্চ থেকে শুরু করতাম, তাহলে এই ব্রাঞ্চের শুরু মাথায় কি ছিল? মাইনাস ছিল, তাই না? আমরা মাইনাস V4 দিয়ে কিন্তু শুরু করতাম। প্রবলেমটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আমরা বলছিলাম এখানে মাইনাস হবে না প্লাস হবে, এটা তোমরা অনেকেই ভুল করো। এই ভুলটার কথা বলা হচ্ছে যে এখন হয় শুরুর ক্লাস, ওই জন্য ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনলে এরপরে দেখা যাবে ধূপধাপ কি এখানে প্লাস V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস V4 প্লাস V5 দিয়ে ঠিক আছে সুন্দর মতো ম্যাথটা মনে করে দিলাম, এটার কথা বলা হচ্ছিল।
বুঝতে পারছো? স্যার মানে অল টাইমে সার্কিটে কি স্যার প্লাস মাইনাস দেয়া থাকবে যেগুলো দরকার আর যেগুলো দরকার সোর্সের থাকবে না? প্লাস মাইনাসটা দেওয়া থাকবে, বাকি এলিমেন্ট গুলোর প্লাস মাইনাসটা দেওয়া থাকবে না, নরমালি দেওয়া থাকবে না। কোন একটা সার্কিটের ক্ষেত্রে দেওয়া থাকতে পারে যে না ঠিক আছে এই পোলারিটি বলে দেওয়া হলো, এই পোলারিটির জন্য ভোল্টেজ কেমন এটা বলে দেওয়া থাকতেও পারে, কিন্তু নরমালি সবসময় দেখবা যে সোর্স গুলোর কি প্লাস মাইনাসটা দেওয়া থাকবে, বাকিগুলোর প্লাস মাইনাসটা কখনোই দেওয়া থাকবে না। স্যার আচ্ছা। জটিল সার্কিটে স্যার অনেক সমস্যা হবে স্যার প্লাস মাইনাসে। না সমস্যা হবে না, ওটা আমরা দেখবো, ওইটা অনেক ইজি। ঠিক আছে, আমরা যখন দেখবো Okay, তখন দেখবো যে অনেক ইজি ওইটা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট লটা কি নোডের জন্য অ্যাপ্লিকেবল। কারশফস কারেন্ট লটা কিসের জন্য? নোডের জন্য। হ্যাঁ, কারশফস কারেন্ট লটা নোডের জন্য, এবং এটা কারেন্ট রিলেটেড, যে একটা নোডে কি পরিমাণ কারেন্ট আসছে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, দুইটার কি যোগফল সমান। সিমিলারলি কারশফস ভোল্টেজ লটা হচ্ছে আমাদের মেশ বা আমাদের লুপের জন্য অ্যাপ্লিকেবল, এবং এটা আমরা দেখলাম যে একটা মেশে বা লুপে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজ পোলারিটি সহকারে যোগ করলে যোগফল হবে 0। আচ্ছা, তো এখন আমাদের পরের স্লাইড আমরা দেখি। এখন বেসিক্যালি আমরা আমাদের একটা ডেরিভেশন আছে যে ভোল্টেজ ডিভিশন ল যেটাকে বলে, ভোল্টেজ ডিভিশন ল যেটা আছে সেই ডেরিভেশনটা আমরা দেখবো। ছোট একটা ডেরিভেশন তোমাদের বইয়ে ভালোভাবে দেওয়া আছে, এখানে আমরা বই থেকে ছোট ছোট কয়েকটা ইকুয়েশন এখানে নিয়ে তোমাদের দেখাইছি। ঠিক আছে, আমরা এখানে দেখবো ভোল্টেজ ডিভিশন ল কাকে বলে এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখন এই যে সার্কিট আছে, প্রথম সার্কিটটা কি সার্কিট বলো তো? স্যার এটা একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট আমরা বলতে পারি, যে কারণ কি দেখো যে আমাদের এই R1 এবং R2 একটা শুধুমাত্র কি কমন মাথা আছে, তাই তো, তাই না? জি স্যার। সিমিলারলি R1 এবং V এটার একটা মাত্র কমন মাথা আছে, এবং R2 এবং V এটার শুধুমাত্র একটা মাত্র কমন মাথা আছে। তাহলে এরকম একটা করে যদি কমন টার্মিনাল থাকে, সেই সার্কিট গুলোকে বা সেই এলিমেন্ট গুলোকে পরস্পর একে অন্যের সাথে কিভাবে আছে, সিরিজে আছে আমরা বলতে পারি। তাহলে V এবং R1 কিভাবে আছে, সিরিজে আছে। R1 এর সাথে কি R2 আবার সিরিজ আছে, তাহলে তিনটা একসাথে মিলে একটা সিরিজ সার্কিট আমরা বলতে পারি, তাই না? জি স্যার। এবং সিরিজ সার্কিট গুলোর ক্ষেত্রে আমাদের কি সেম আমরা বলো তো পড়ছিলাম? কারেন্ট সেম। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্টটা আমাদের সেম। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সেম, তাহলে অবশ্যই কি আলাদা আলাদা হবে বলতো? যে এলিমেন্টগুলোর ভোল্টেজটা আলাদা হবে। তো সেটি আমরা দেখবো যে পার্টিকুলার একটা সিরিজ সার্কিটে এইখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই ভোল্টেজ সোর্সের কত অংশ এই R1 এর অ্যাক্রসে আমরা পাবো, কত অংশ আমরা R2 এর অ্যাক্রসে পাবো, সেইটা আমরা একটা সূত্রের মাধ্যমে চাইলে ডিরাইভ করতে পারি বা সূত্রের মাধ্যমে ইজিলি ক্যালকুলেশন করতে পারি। সেটা আমরা ভোল্টেজ ডিভিশন ল এর মাধ্যমে আমরা দেখব। তো শুরুতে যেটা আছে দেখো, আমাদের এই পার্টিকুলার সার্কিটে আমরা যদি কেভিএল সূত্রটা ডিরাইভ করার জন্য আমরা এইখানে কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করতে হলে শুরুতে আমাদের কি ধরে নিতে হয় বলতো? ডিরেকশন। আমাদের কারেন্টের একটা ডিরেকশন সহকারে কারেন্টটা ধরে নিতে হবে। এই ধরে নেওয়ার কারণ হচ্ছে আমাদের কি এই ভোল্টেজ সোর্স এটার কি প্লাস মাইনাস আমরা জানি, কিন্তু R1 এবং R2 এই প্লাস মাইনাসটা আমরা জানতাম না। এখানে তোমাদের শুরুতে ম্যাথের ক্ষেত্রে শুরুতে তোমরা তাকাই দেখতে পারতেছো কি প্লাস মাইনাস দেওয়া আছে, কিন্তু আসলে এটা প্লাস মাইনাসটা দেওয়া কিন্তু ছিল না। তোমাদের এটা ব্ল্যাকবোর্ডে করাইলে আরো বেশি সুন্দর হইতো, দেখা যেত আমরা শুরুতে যখন সার্কিটটা আঁকাইতাম তখন সার্কিটে শুধুমাত্র আমরা এটা মুছে দিই মনে করো। স্যার এটা আমাদের নিজেদের বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে করো সার্কিটটা শুরুতে আমরা যখন আঁকাইতাম তখন আমরা এইভাবে আঁকাইতাম, বুঝতে পারছো? যে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, কি এখানে R1 এবং R2 এইভাবে কানেক্টেড আছে। এখন R1 এর অ্যাক্রসে ভোল্টেজের ডিরেকশন কি, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিরেকশন কি, এগুলো কোনো কিছু দেওয়া থাকবে না, বুঝতে পারছো? এখন হচ্ছে এইটার জন্যই আমরা কি করব, এখানে একটা কারেন্টের একটা ডিরেকশন সহকারে আমরা একটা কারেন্ট ধরবো। ধরার পর তাহলে এখন আমরা এই R1 এবং R2 যদি আমরা ভোল্টেজ ধরি, যে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2। এখন এই V1 এর পোলারিটিটা তাহলে কেমন হবে? কারেন্টটা যেহেতু এই মাথা দিয়ে ঘুরে এইভাবে আসতেছে, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে যে দিক দিয়ে ঢুকতেছে সেই মাথায় প্লাস, যে দিক দিয়ে বের হচ্ছে সেই মাথায় কি মাইনাস। ঠিক আছে? সিমিলারলি R2 এর ক্ষেত্রে কারেন্টটা এই বরাবর ঢুকে এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের হচ্ছে, তাহলে এই মাথায় হবে প্লাস, এই মাথায় হবে কি মাইনাস।
ঠিক আছে জি স্যার। নাকি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই পার্টিকুলার লুপটাতে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো বলতো? যদি আমরা এই ভি থেকে শুরু করি তাহলে এই ব্রাঞ্চ থেকে যদি আমরা শুরু করতে চাই তাহলে কি মাইনাস ভি প্লাস ভি1 প্লাস ভি2 ইজ ইকুয়াল টু কি? ইকুয়ালস টু 0 জিরো। আচ্ছা, তো আমরা সেটাই এখানে পাইছি। ঠিক আছে, এখন যেটা পরের লাইনে যেটা করা হলো সেটা কি করছে বলতো? ইকুয়েশন গুলো আসলে হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে তোমাদের ধাপে ধাপে দেখাতে পারলে আরো বেশি ভালো লাগতো। এখানে আসলে প্রত্যেকটা ইকুয়েশন দেওয়াই আছে, তোমরা ধাপে ধাপে দেখো, কিছু করার নেই। তো আমরা কি ভিটা আসলে ইকুয়েশন অন্য পাশে নিয়ে গেছি, তারপর কি সমন্বয় করছি, ওই জন্য আমরা কি পাইছি? ভি ইজ ইকুয়াল টু কি? ভি1 প্লাস ভি2 পাইলাম। হ্যাঁ, এখন আমরা ওহমস ল তো আমরা জানি, তাই না? জি স্যার। ওহমস লটা কি ছিল বলতো? ভি ইকুয়ালস টু আইআর মাইনাস ওহমস লটা ছিল ভি ইজ ইকুয়াল টু আইআর না, ওহমস লটা ছিল কি? ভি প্রপোর্শনাল টু আই। ওহমস ল থেকে আমরা পাইছিলাম কি? ভি ইজ ইকুয়াল টু আই আর। যে কোন একটা সার্কিটের অ্যাক্রসে, সরি, কোন একটা এলিমেন্টের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ, এইটা কি হবে? সেই এলিমেন্টের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার সাথে সেই এলিমেন্টের রেজিস্টরের গুণফলটা। তাহলে ভি1টা আমরা কি বলতে পারি বলতো? এই ভিতর দিয়ে যদি কারেন্টটা আই যায়, এর রেজিস্টর যদি হয় আর1, তাহলে ভি1টা কি হবে? IR1। আই আর 1। সিমিলারলি ভি2টা কি হবে বলতো? এর ভিতরে যদি কারেন্টটা যায় আই এবং এর রেজিস্টরটা যদি হয় আর2, তাহলে আমরা ভি2 পাবো কি? আই আর 2। সোজা কথা যে ভোল্টেজ কি? ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই তো? যে এই ব্রাঞ্চের ভোল্টেজ হচ্ছে এর ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে তার সাথে রেজিস্টরের গুণফলটা। তাহলে এই দুইটা ভ্যালুই ভি1 এবং ভি2 এর ভ্যালুটা এইখানে বসানো হয়েছে। বসানোর পর দেখা গেছে কি এখানে কি কমন যায়? আইটা কমন যায়, সেইখানে আমরা আর1 এবং আর2 ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপরে যেটা করছে সেটা কি বলতো? এরপরে ধাপটা কি করছে বলো, তোমরাই বলো। আয়ের মানটা বের করছে। আয়ের মানটা বলতে আইটা ইকুয়েশনের বাম পাশে রেখে দিছে, তাহলে কি পাবো আমরা? এই পাশে ভি ছিল, ভি ভাগ আর1 বাই আর2 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তাহলে দেখো এই সার্কিটের ক্ষেত্রে সুন্দর মতো কি দেখাচ্ছে বলতো? এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা কি কিভাবে পাওয়া যাচ্ছে বলতো? টোটাল ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্টর। টোটাল ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্টর, এবং রেজিস্টর টোটাল এখানে দুইটা তিনটা যাই থাকুক সবগুলো কি কি হিসেবে আছে বলতো? যোগ হিসেবে আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে দুইটা যোগ যেটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করে এইভাবে লেখা যায়। এইটাকেই বলা হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে একটা সিরিজ সার্কিট ছিল, সিরিজ সার্কিটের অ্যাকচুয়ালি কারেন্ট আমরা দেখলাম যে কেভিএল টেবিল অনেক কিছু অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে লাস্টে এসে কি দাঁড়াচ্ছে? যে টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে কি যতগুলো সিরিজ রেজিস্ট্যান্স আছে সবগুলো সিরিজ রেজিস্ট্যান্সের যোগফল। তো সিরিজ রেজিস্ট্যান্স সবগুলোর যোগফলটাকে আমরা বলতেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্টর। তো নরমালি ইকুইভ্যালেন্ট রেজিস্টরের কনসেপ্টটা হচ্ছে এইটা যে আমরা দুই বা ততোধিক রেজিস্টরকে যদি একটা সিঙ্গেল রেজিস্টর দিয়ে রিপ্লেস করি এবং রিপ্লেস করার পর আগের সার্কিটের কারেন্ট এবং পরের সার্কিটের কারেন্টের যদি কোনো চেঞ্জ না হয়, তাহলেই সেই রিপ্লেসড যে রেজিস্টরটা দিয়ে করলাম সেটাকে আগের সার্কিটের আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টর বলতে পারবো। বেশি কমপ্লেক্স কথা হয়ে গেল? আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টরের অ্যাকচুয়াল ডেফিনিশনটা দিচ্ছি। এখানে আমরা সিরিজের ক্ষেত্রে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি সেটা ইকুয়েশনে দেখলাম যে সিরিজ রেজিস্টরের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা কি হয় বলতো? যতগুলো সিরিজ এলিমেন্ট আছে সবগুলোর ভ্যালু কি যোগ করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা তো সমস্যা নেই। বুঝি নাই স্যার, এটা তো আমরা 9 10 এ শিখেছি স্যার। ও 9 10 এ পড়ে আসছো? আচ্ছা, তাহলে খামাখা আমরা এটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তাহলে জাস্ট আমরা ডেফিনিশনটা আরেকবার শুধুমাত্র বলি যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা কনসেপ্ট বা একটা যেটার মাধ্যমে আমরা দুই বা ততোধিক রেজিস্টরকে একটা সিঙ্গেল রেজিস্টর দিয়ে রিপ্লেস করি এবং রিপ্লেসমেন্ট ভ্যালুটা এমন হতে হবে যেন আগের সার্কিটের কারেন্ট এবং পরের সার্কিটের কারেন্ট যেন সেম থাকে, এমন ভাবে আমাদের রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করতে গিয়ে দেখা গেছে যে আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা যদি যতগুলো সিরিজ রেজিস্টর আছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে সেটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টর হিসেবে পাবো।
ওইটাই বলা হয়েছে, দেখো দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ সার্কিট ইজ ইকুয়াল টু কি সাম অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, তাই তো? এটা তোমরা মানে মনে হয় 90 পড়ে আসছো জি যে স্যার। সিরিজ সার্কিটের Yes, sir. ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সবগুলো সিরিজ এলিমেন্টের যোগফলের সমান। সেটা আমরা এখানে প্রুফটা করে দেখলাম। এখন এরপরে আমরা বলতেছি যে আমাদের আমাদের ভোল্টেজ ডিভিশন ল যেটা ছিল সেটা আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে এখন আমাদের এখানে V1 যেটা ছিল, এখানে V1 সমান কি ছিল বলতো? I R1 ছিল, তাই না? আমরা Yes, কি sir. দেখছিলাম? I R1 ছিল, এবং I আমরা কি ডিরাইভ করলাম বলতো? I যেগুলো আমরা কি ডিরাইভ করলাম? V ভাগ টোটাল আর ইকুইভ্যালেন্ট। V ভাগ R1 প্লাস R2, তাই তো? আমরা দেখলাম হচ্ছে V ভাগ R1 প্লাস R2 ইনটু এখানে আগের ছিল হচ্ছে R1। সিমিলারলি এরকম V1 টা এরকম ক্যালকুলেশন করা যায়, V2 টাও এরকম ক্যালকুলেশন করা যায়। এই দুইটা যে আমাদের সূত্র দেখতেছি, এইখান থেকে আমরা ভোল্টেজ ডিভিশন লটা আমরা দিতে পারি। এখন হচ্ছে কথা হচ্ছে তোমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা জানো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবগুলো যতগুলো কি বলে সিরিজ এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট যোগ করলে আমরা একটা ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স আমরা পাই। কিন্তু ভোল্টেজ ডিভিশন লটা হচ্ছে আমরা বললাম যে আমাদের এই সিরিজ রেজিস্টর গুলোর মধ্যে সোর্স ভোল্টেজটা কত ভাগে ভাগ হচ্ছে বা কিভাবে ভাগ হচ্ছে সেটা আমরা ভোল্টেজ ডিভিশন ল থেকে আমরা পাবো। তো এই দুইটা সূত্রই সে আমাদের ভোল্টেজ ডিভিশন লটা ডিফাইন করে। এখানে আমরা কি দেখতেছি বলতো? যে আমরা এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজটা কিসের উপর নির্ভর করতেছে বলো? বা এই দুইটা সার্কিটের মধ্যে কমন কি বলতো? সরি, দুইটা ইকুয়েশনের মধ্যে কমন অংশটুকু কোনটুকু? স্যার দুইটাকে টোটাল ভোল্টেজ মানে ভি দ্বারা গুণ করা হচ্ছে। আমাদের দেখো তো সার্কিটের এই অংশটুকু কমন না? জি স্যার। জি স্যার, এই সার্কিটের অংশটা এই অংশটুকু কিন্তু কমন। তাহলে বেসিক্যালি আমাদের এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু সেটা নির্ভর করতেছে কিসের উপর বলতো? সে R1 এর রেজিস্ট্যান্সের উপরে, এবং R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু এটা নির্ভর করতেছে R2 রেজিস্ট্যান্স কতটুকু তার উপরে। তো সহজভাবে আমরা যদি বলি ভোল্টেজ ডিভিশন লটা হচ্ছে যে এলিমেন্টের আমরা ভোল্টেজটা বের করতে চাই সেই এলিমেন্টের রেজিস্টরটা থাকবে উপরে, নিচে থাকবে কি বলতো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান ইনটু হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজটা। এইটা এখানে 100টা রেজিস্ট্যান্স থাকুক 200টা রেজিস্ট্যান্স থাকুক সবগুলো রেজিস্ট্যান্সের জন্যই সত্য। আচ্ছা, আমরা এটা আবার একটু দেখি যে আমরা, হ্যাঁ দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, অনেক খারাপ অবস্থা আকাকির। আচ্ছা, এটা আমরা ধরলাম হচ্ছে প্লাস মাইনাস ভি, এটা আমরা ধরলাম হচ্ছে R4, এটা হচ্ছে আমাদের R3, এটা R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে V4, তাহলে এটা হচ্ছে V3 নাম দিলাম, এটা V2 নাম দিলাম, এটা V1 নাম দিলাম। এখন তোমরা বলো V3 ইকুয়েশনটা কি হবে? R3 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট যে এলিমেন্টের ভোল্টেজটা বের করতে চাই তার রেজিস্ট্যান্সটা হবে কি উপরে, নিচে হবে কি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনটু ভোল্ট হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা। তাহলে আর ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা কি লিখতে পারি বলতো? R3 ভাগ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে সার্কিটের ক্ষেত্রে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ইনটু হচ্ছে ভি। এইটি হচ্ছে আমাদের সেই ভোল্টেজ ডিভিশন ল। তাহলে এটা V3 এর ক্ষেত্রে আমরা পাইলাম। V4 এর জন্য কি হবে বলতো? সিম্পলি R4 ভাগ R ইকুইভ্যালেন্ট ইনটু কি ভি। ঠিক আছে? তো ওই জন্য আমরা বলছে লাস্টে বলছে যে এখানে কি দেখতেছো বলতো? যে আমাদের এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে তার রেজিস্ট্যান্সের ভ্যালুর প্রপোর্শনালি ভাগ হয়ে যাচ্ছে না? আমাদের যদি এই অংশটা যদি কমন থাকে, এই অংশটা কমন, এই অংশটা কমন, তাহলে আমরা কি দেখছি বলতো? V1 সমানুপাতিক R1 এবং কি V2 সমানুপাতিক কি দেখতেছি আমরা? R2 দেখতেছি। তাহলে আমাদের নিচে যে কথাটুকু লেখা আছে যে আমাদের ভোল্টেজ ডিভিশন ল এর ক্ষেত্রে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা প্রত্যেকটা রেজিস্টরের কি প্রপোর্শনালি ডিভাইড হয়ে যাবে, তাই হয়েছে না? জি স্যার। সেটাই কিন্তু হয়েছে এখানে।
হ্যাঁ, এখন বলো কার কি কোশ্চেন ছিল? স্যার এখানে যদি আরেকটা ভোল্টেজ সোর্স থাকতো এর মধ্যে যে কোনো একটা সার্কিট, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতাম না, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারতাম না। লাস্ট লাইনটা একটু বুঝি নাই স্যার। আমরা ভোল্টেজ ডিভিশন লটা শুধুমাত্র যদি সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে এবং কি অনেকগুলো সিরিজ এলিমেন্ট আছে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবো। কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন ল, কারেন্ট ডিভিশন ল এগুলো অ্যাপ্লাই করা যাবে না। স্যার তাহলে একাধিক ভোল্টেজকে একটা ভোল্টেজে যদি মানে কনভার্ট করা যায় বা কনভার্ট করে দেখা যাবে, ওই কনভার্ট করে করার থেকে আমাদের হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে বা মেশ অ্যানালাইসিস করে তার আগে হয়ে যাবে সলিউশনটা। আমরা এরপরে দেখবো অনেকগুলো সলিউশন টেকনিক দেখবো, তারপরে আমরা হচ্ছে অপটিমাল কোনটা, যে পার্টিকুলার একটা সার্কিটের জন্য দেখা যাবে এক একটা মেথড অপটিমাম, তো কোনটা কোন সার্কিটের জন্য অপটিমাম ওইটা আমাদের মাথায় চিন্তা করে ওইভাবে আমাদের সলভ করতে হবে। বুঝতে পারছো? সব সার্কিটেই একটা পার্টিকুলার মেথডে সলভ করা যায়, কিন্তু দেখা যাবে সলভ করতে পুরো কি 1 ঘন্টা লেগে যেতে পারে, ওইটা আসলে ইফিসিয়েন্ট কোনো ওয়ে না। বুঝতে পারছো? তো কোনটা এফিসিয়েন্ট সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। হ্যাঁ, এখন বলো। স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, স্যার আমরা যে কারেন্টের ডাইরেকশনটা স্যার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি স্যার, এটার ব্যাপারটা স্যার, স্যার উপরে যে সার্কিটটা স্যার এখানে স্যার কারেন্টের ডাইরেকশন দেয়া আছে স্যার ক্লকওয়াইজ, কিন্তু স্যার যদি এটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ এর ডিরেকশন অলরেডি দেয়া থাকতো, আমরা কি সেখানে ক্লকওয়াইজটা আমরা ধরে নিতে পারতাম? না না, যদি কোনো সার্কিটে যদি কারেন্ট ডিরেকশন দেওয়া থাকে, শোনো তোমাদের ম্যাথে বা কোনো পার্টিকুলার প্রবলেমে যদি কোনো কিছু ডিরেকশন বা পোলারিটি দেওয়া থাকে ওইটার চেঞ্জ করার আমাদের কোনো সুযোগ নেই, তখন ওইটাই বেস ধরে নিয়ে তারপরে আমরা পরবর্তী ধাপে আগাবো। স্যার অ্যানসার তো স্যার একই আসার কথা না স্যার? অ্যানসার সবসময় সেম আসবে, অ্যানসার সবসময় সেম আসবে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম সেক্ষেত্রে কি আসতো, প্লাস V2 কি বলে প্লাস V1 কি, তারপর কি আসতো প্লাস V1 আসতো, মাইনাস V1 মাইনাস V2। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার যদি কারেন্টের ডিরেকশন স্যার দেয় আছে, আমরা যদি স্যার এক্সট্রা করে স্যার যদি অন্য একটা ডিরেকশন নিয়ে নিই ধরে নিই, সেক্ষেত্রে কি স্যার ভুল হবে কি? না না, কোনো ভুল নাই, কোনো কিছুর কোনো, শোনো আমি তোমাদের আবার বলি, যে মেশ কি বলে তোমার হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে গিয়ে কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাই ধরো না কেন কোনো কিছুতেই অ্যাকচুয়াল যেটা আউটপুট যেটা রেজাল্টের কোনো বিন্দু মাত্র তারতম্য আসবে না। শুধুমাত্র দেখবা যে কারেন্টের ভ্যালুর সামনে শুধু একটা মাইনাস চিহ্ন এসে গেছে অথবা একটা প্লাস চিহ্ন এসে গেছে। যদি মাইনাস চিহ্ন আসে তার মানে বুঝবা যে যে ডিরেকশনে ধরছিল আসলে কারেন্টটা ওই ডিরেকশনে ফ্লো হচ্ছে না, উল্টা ডিরেকশনে ফ্লো হচ্ছে, এইটাই পার্থক্য। ওকে স্যার, বুঝতে পারছি। আপাতত এইটুকুই জেনে রাখো। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে? জি। আচ্ছা, তো এরপরের কনসেপ্টটা হচ্ছে আমাদের সেই প্যারালাল রেজিস্টর এবং কারেন্ট ডিভিশন। এর আগে আমরা দেখলাম হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানতাম বলতো? সিরিজ সার্কিটের ক্ষেত্রে ছিল কি কারেন্ট সেম ভোল্টেজ ডিফারেন্ট, ওই জন্য ভোল্টেজটা কিভাবে ভাগ হচ্ছে সেটা আমরা দেখলাম। এখন হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি সেম বলতো? ভোল্টেজটা সেম, তাহলে ডিফারেন্টটা কি হবে? ভোল্টেজ সেম, তাহলে কারেন্টটা ডিফারেন্ট, তাহলে সেই কারেন্টটা কিভাবে ডিভাইডেড হয়েছে সেটা আমরা কারেন্ট ডিভিশন ল থেকে আমরা দেখব। আচ্ছা, তো এইটাও আমরা তাড়াতাড়ি শেষ করে দেই, আমাদের আর আধা ঘন্টার মতো সময় আছে না? আচ্ছা, তো এইখানে দেখো একটা ভোল্টেজ সোর্স, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট। এখন বলো এই সার্কিটটা কি সার্কিট হিসেবে আছে? প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। কারণ দেখো আমাদের এই তিনটা ব্রাঞ্চ এলিমেন্টের কি শুরুর মাথা কি তিনটা একসাথে আছে, শেষ মাথা কিভাবে আছে তিনটা একসাথে আছে, তাই না? এখন এই পার্টিকুলার এই সার্কিটের ক্ষেত্রে এইখানে আসলে জিনিসটা যেটা করছে সেটা আসলে একটু অদ্ভুত কাজই করছে। দেখো এখানে কি নোড তিনটা মিলে একটা নোড না? তিনটা মিলে কিন্তু একটা নোড হওয়ার কথা ছিল, কিন্তু ওরা সেটা না করে যে এই দুইটা অংশ মিলে একটা নোড ধরছে এবং এইখান থেকে, সেক্ষেত্রে আসলে সার্কিটটা পুরোপুরি আসলে ঠিক হয় নাই। এইখানে আসলে আমাদের একটা রেজিস্টর থাকলে তখন আমরা বলতে পারতাম এইটা একটা নোড, এরকম একটা নোড, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরলাম যে এখানে একটা রেজিস্টর আছে তোমাদের কনফিউশনটা দূর করার জন্য। এখন আমরা এই সার্কিটে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না? এই পার্টিকুলার নোডে এক্সিটিং কারেন্ট কোনটা কোনটা? I1 I2 I1 I2 টা হচ্ছে এক্সিটিং কারেন্ট, ইন্টারিং কারেন্ট কোনটা? I, তাই তো? ইন্টারিং কারেন্ট হচ্ছে I। তো এখন আমাদের আরেকটু আমরা মডিফাই করে দিচ্ছি, যে হচ্ছে এই রেজিস্টর দেওয়ার পরে হচ্ছে আমাদের এ আর বি নোডের অ্যাক্রস এর ভোল্টেজটা ধরলাম আমরা ভি, যদি হয় এরকম, যদি হয়
তো এই অবস্থায় আমরা এখন হচ্ছে I1 এবং I2 বের করার জন্য আমরা আগের মতো এখানে ওহমস লটা যদি অ্যাপ্লাই করি, ওহমস ল থেকে আমরা কি জানি বলতো? V is equal to কি IR, তাই না? V is equal to IR। তাহলে এই ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজ যদি V হয়, তাহলে V is equal to আমরা কি লিখতে পারবো? এই ব্রাঞ্চের ভিতরে কারেন্ট ইনটু এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। ঠিক আছে? আর এই দুটো যেহেতু প্যারালাল আমাদের এলিমেন্ট, তাহলে এই সেম V is equal to আমরা এই ব্রাঞ্চের কি কারেন্ট, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। তো আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা I1 is equal to কি V ভাগ R1, I2 is equal to কি V ভাগ R2 আমরা লিখতে পারি, তাই না? তো ওই দুইটা দিয়ে এখানে রিপ্লেস করে দেওয়া হয়েছে সেকেন্ড ইকুয়েশন। তো এখন তারপরে কি করছে বলতো? ভিটা কমন নিছে, কমন নেওয়ার পর সিমিলারলি আগের মতো এইখানে কি আগে ছিল কি V is equal to I R1 plus R2 ছিল, এখন ওইখানে কি আছে 1 by R1 plus 1 by R2। এইটিকে আমরা কি হিসেবে লিখতে পারি 1 by R ইকুইভ্যালেন্ট। এইটাও তোমরা আগেও দেখে আসছো যে আমাদের প্যারালাল এলিমেন্টের ক্ষেত্রে বা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা কিভাবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ক্যালকুলেশন করছিলা, যে যতগুলো প্যারালাল এলিমেন্ট সবগুলো কি ইনভার্স করে যোগ করলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কি ইনভার্সটা আমরা পাই নাকি? ইয়েস স্যার। যে সবগুলোই কি সবগুলো যতগুলো প্যারালাল রেজিস্ট্যান্স আছে সবগুলো কি 1 বাই সেই রেজিস্ট্যান্স 1 বাই সেই রেজিস্ট্যান্স এইভাবে যোগ করলে আমরা 1 বাই R ইকুইভ্যালেন্ট পাই, তাই তো? এটা তোমরা আগে থেকেই জানতা। তো এটা জাস্ট পরের ধাপে কি করছে বলতো? পরের ধাপে ইকুয়েশনটা আরেকটু সিম্পলিফাই করছে। সিম্পলিফাই করলে দেখা গেছে R ইকুইভ্যালেন্ট দুইটা রেজিস্টরের ক্ষেত্রে আমরা সহজেই ভাবে ক্যালকুলেশন করার সূত্রটা জানি, তাই তো? যে এই দুইটার পরিবর্তে যদি একটা রেজিস্ট্যান্স রিপ্লেস করতে চাই, এই দুটো যদি প্যারালাল থাকে তাহলে প্যারালাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করার প্রসিডিউর হচ্ছে উপরে কি হবে এই দুইটার যোগফল, সরি গুণফল, নিচে হবে কি এই দুইটার যোগফল। ঠিক আছে? আমাদের ইকুয়েশনের উপরে হচ্ছে দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের গুণফলটা উপরে, নিচে হচ্ছে সেই দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের যোগফলটা নিচে। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের এই নিচের ইকুয়েশনটা সেই আমাদের সেই আগের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্রটাই, যে আমাদের কি যতগুলো প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে সবগুলো কি 1 বাই 1 বাই 1 বাই করে যোগ করলে আমরা 1 বাই R ইকুইভ্যালেন্টটা পাবো। শুধুমাত্র দুইটা রেজিস্ট্যান্স থাকলে তখন আমরা এরকম গুণফল যোগফল দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা তোমরা জানো নাকি? জি স্যার, যে শুধুমাত্র দুইটা রেজিস্ট্যান্স থাকলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ভাগ হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু দুইয়ের অধিক যদি প্যারালাল রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে আমাদের 1 বাই R1 1 বাই R2 এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে সবসময়। স্যার সেই ক্ষেত্রে স্যার মানে ধরেন তিনটা বা চারটা আছে, সেই ক্ষেত্রে I1 ইকুয়াল টু কি হবে? সেক্ষেত্রে I1টা আমরা এখানে কারেন্ট ডিভিশন লটা দেখবো না, দরকার নেই। দরকার নেই কেন আমরা বলতেছি যে আমাদের ভোল্টেজ ডিভিশন লটা আমরা বলছিলাম যে আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে এবং মোর দ্যান 2 যত সংখ্যক ভোল্টেজ কি বলে তোমাদের সিরিজ রেজিস্টার থাকুক না কেন, ভোল্টেজ ডিভিশন লটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কারেন্ট ডিভিশন লটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র যদি এরকম দুইটা প্যারালাল রেজিস্টর থাকে, তার জন্য দুইয়ের অধিক প্যারালাল রেজিস্টর এখানে থাকলে আমরা কারেন্ট ডিভিশন লটা অ্যাপ্লাই করতে পারবো না। স্যার এখানে যে কোনো একটা রেজিস্ট্যান্সকে ফিক্স ধরে বাকিগুলো ইকুইভ্যালেন্ট করে দেন তো করা যায় না? হ্যাঁ, তা করা যাবে, কিন্তু ওইটার জন্য আগে বলতেছি প্রথমে আমরা বাইন্ডিংসটা দেখতেছি যে সেই ক্ষেত্রে কেসিএল ইউজ করব। হ্যাঁ, ওইটাই তো বললাম যে আমাদের সার্কিট সলভের আমরা অনেকগুলো মেথড কিন্তু দেখতেছি, কোনটা কোথায় অ্যাপ্লাই করব, কোনটা কোথায় সুবিধাজনক, এটা আমরা আস্তে আস্তে আরো দেখবো, তাই না? তো যদি এরকম যদি দেখা যায় যে একের অধিক আছে সেক্ষেত্রে আমরা কেসিএল যেটা বললো বা নোড অ্যানালাইসিস সেটা দেখা যাবে ইউজ করে অনেক বেশি সুবিধাজনক। আর তুমি যেটা বললা যে স্যার দুইটা প্যারালাল করে একসাথে করে ওইভাবে করা যাবে, কিন্তু তারপরে এই দুটো প্যারালাল ব্রাঞ্চের কারেন্টটা বের করার জন্য এই দুটোর মাঝখানে আবার কারেন্ট ডিভিশনটা ল আবার করে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই প্রবলেম আছে পরে আছে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো কি বলে এইটুকু বুঝতে পারছো? এখন তাহলে আমাদের কারেন্ট ডিভিশন লটা বের করার জন্য আমরা কি এখানে I1 সমান কি জানি বলতো? V ভাগ R1, তাই তো? এবং V সমান কি লেখা যায় বলতো? V ইজ ইকুয়াল টু কি I R EQ, তাই তো নাকি? তাহলে হ্যাঁ, তাহলে এখন এই ইকুয়েশনে V এর জায়গায় আমরা যদি I R EQ বসাই দিই এবং R EQ সমান কি ছিল বলতো?
R1 R2 ভাগ কি R1 প্লাস R2। এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা দেখবো I1 সমান আমরা পেয়ে যাব R2 ইন্টু I ভাগ হচ্ছে R1 প্লাস R2। সিমিলারলি আমরা I2 সমান এটা পেয়ে যাব। ক্যালকুলেশন গুলো দেখানো দরকার আছে এটা? না স্যার। একদম সহজ ক্যালকুলেশন, তোমরা জাস্ট নিজেরা একটা ধাপ করলেই পেয়ে যাবা। তো এখানে ক্যালকুলেশনের ধাপে দেখো, এখানে আমাদের প্যারালাল মানে কি বলে কমন কোনটুকু আছে বলতো? মেইন কারেন্ট I এবং R1 R2 টা আছে কমন। সিমিলারলি এখানে I R1 R2 টা আছে কমন। তাহলে এইখানে কারেন্ট ডিভিশন লতে আমরা কি দেখতেছি বলতো? বলো। যার কারেন্ট তার বিপরীতে যে ব্রাঞ্চের কারেন্ট আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি তার কি অপোজিট ব্রাঞ্চের বা অন্য ব্রাঞ্চের রেজিস্টরটা বসবে উপরে, নিচে বসবে কি দুইটা রেজিস্ট্যান্সের যোগফল ইনটু কি টোটাল এই নোডে কি পরিমাণ কারেন্ট আসছে সেই কারেন্টটার গুণফল। কথা বুঝছো? জি স্যার। আবার বলি যে আমাদের কারেন্ট ডিভিশন লতে আমরা দেখতে পাইলাম যে পার্টিকুলার একটা নোডে যদি কি পরিমাণ কারেন্ট আসছে, এই নোডে আমাদের কারেন্ট আসতেছিল I, তাই তো এটা আমরা জানি। যদি একটা নোডে কি পরিমাণ কারেন্ট আসতেছে এই আইটা আমরা জানি, তাহলে এই কারেন্ট I কারেন্টটা বা 5 ওহম কারেন্টটা এই দুইটা রেজিস্টরের মধ্যে কিভাবে ভাগ হয়ে গেছে এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, যদি আমরা বলি যদি এইখানে যদি 5 অ্যাম্পিয়ার যদি কারেন্ট আসে, এইখানে যদি এটা হয় যদি হচ্ছে 10 ওহম, এটা যদি হয় 5 ওহম, তাহলে এখন আমরা I1 এবং I2 টা ক্যালকুলেশন করতে পারবো? ইয়েস স্যার। এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে আমাদের 5 ওহম। তো এখন কারেন্ট ডিভিশন লটাতে আমরা ক্যালকুলেশন করতে পারবো। যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি হবে বলতো? I1 হবে কি I1 হবে R2 এই ভাগ ব্রাঞ্চের কারেন্টটা ক্যালকুলেশন করতে যাচ্ছি তার অপোজিট ব্রাঞ্চের কি রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, নিচে কি দুইটা রেজিস্ট্যান্সের কি যোগফল 10 প্লাস 5 ইনটু কি ইনটু হচ্ছে এই নোডে কি পরিমাণ কারেন্টটা ইন্টার করতেছে সেইটা ইনটু 5। তাহলে 5 5 25, 25 ভাগ 15 কত হয়? আর ওখানে আইটা তো স্যার টোটাল কারেন্ট হবে, I1 হবে না কোথায় স্যার? 5 অ্যাম্পিয়ার কি স্যার আপনি I1 এর কারেন্ট দিয়েছেন না স্যার? টোটাল কারেন্ট দিয়েছেন? না I1 তো বের করতেছে। দেখো দেখো আমাদের এখানে জানা আছে হচ্ছে R1 রেজিস্ট্যান্সটা 10 ওহম, R2 রেজিস্ট্যান্সটা কত 5 ওহম, আর এখানে টোটাল ইনকামিং কারেন্ট এই নোডে ইনকামিং কারেন্ট আমরা জানি 5 অ্যাম্পিয়ার। তোমরা ঠিক আছে স্যার, সিম্বল গুলো দেখবা যে সরি মানে কি বলে ইউনিট গুলো দেখবা যে ইউনিটটা কি দেওয়া আছে। ইউনিটটা দেওয়া থাকলে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে ওহমের সিম্বল তার মানে রেজিস্ট্যান্স, এটা ওহমের সিম্বল রেজিস্ট্যান্স, এটা মনে বোঝা যাচ্ছিল না ওই জন্য একটু কনফিউজড হয়ে গেছিলাম। এটা বেসিক্যালি ওহম। ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে কত 25 বাই কত 15, তাই তো? 5/3। আচ্ছা, এখন I2 সমান তাহলে কত হবে বলো? I2 সমান আমরা কি এই ব্রাঞ্চে যদি কারেন্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্টর, তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্টর হচ্ছে 10 ভাগ কত 10 প্লাস 5 ইনটু কত এইখানে ইনকামিং কারেন্ট 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পাবো কত 50 ভাগ কত 15। তাহলে এটা কত 5/3 করলে কত হয়? স্যার 1.6 টাকার উপর এটা 1.67। এটা তাহলে কত হবে? এটা স্যার 10/3 মানে 3.33। 3.33। তাহলে কারেন্ট ডিভিশন লটা ঠিক আছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে আমাদের এই দুইটা কারেন্ট যোগ করলে যোগফলটা কিসের সমান হওয়া উচিত? এখানে ইনকামিং কারেন্টের সমান হওয়া উচিত, তাই তো? 1.67 3.33 দুটো যোগ করলে 5 অ্যাম্পিয়ার হয় না? জি স্যার। তাহলে এই দুইটা 5 অ্যাম্পিয়ারটা এইভাবে দুইটা ব্রাঞ্চের মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা আবার বলি যে ভোল্টেজ ডিভিশন লটা আমাদের যদি একটা মাত্র ভোল্টেজ সোর্স থাকে এবং অনেকগুলো রেজিস্টর থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারেন্ট ডিভিশন লটা শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি একটা নোডে কি পরিমাণ কারেন্ট আসছে সেটা জানি এবং নোডে শুধুমাত্র দুইটা ব্রাঞ্চ রেজিস্টর থাকে, তাহলে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করতে পারবো। দুই অধিক থাকলে ক্যালকুলেশন করা যাবে, কিন্তু সেই আবার কি ওই দুটো প্যারালাল করে একটা ব্রাঞ্চ করে ক্যালকুলেশন করে তারপরে আবার ধাপে 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 আবার উল্টা দিকে যাইতে হবে। বুঝতে পারছো? তো ওইরকম একটা প্রবলেম আমরা একটু আগে দেখে নিই, তারপরে আমরা অন্যদিকে যাই।
আচ্ছা, কিছু কি বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার আচ্ছা, সমস্যা হচ্ছে যাচাই করার উপায়ও নেই, আসলে ওয়েও নেই যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। এই মুহূর্তে যে আসলে প্রবলেম কোনো সলভ করতে দিব, তারপর তোমাদের থেকে যে আসলে দেখবো যে কি কেমন বুঝলা, সেটার উপায় আসলে নাই বর্তমানে। স্যার যদি এখানে 3টার মতো থাকতো রোধ। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর আমরা যে এখানে গিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন বইয়ের একটা পার্টিকুলার একটা ম্যাথ আমরা এখানে দেখাচ্ছি তোমাদের হচ্ছে বইয়ের এক্সারসাইজের 2.3 ম্যাথ। এটা দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা যে প্রবলেমটার কথা বললাম, যে দেখো আমাদের এইখানে 40 ওহমের একটা ভোল্টেজ সোর্স আছে, তার সাথে কি একটা কি বলে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগানো আছে, এরকম একটা কমপ্লেক্স একটা সার্কিট আছে। তাহলে এখন দেখো এই সার্কিটটা আমাদের এখন পর্যন্ত জানা থিওরি কি কি আছে বলতো? আমরা কি কি পড়ে আসছি? ওহমস ল পড়লাম, কেসিএল পড়লাম, কেভিএল পড়লাম, এবং কি ভোল্টেজ ডিভিশন ল, কারেন্ট ডিভিশন ল, এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের কনসেপ্টটা আমরা পড়লাম। তাহলে এই জানা নলেজ গুলো দিয়ে আমরা এই সার্কিটটা সলভ করতে পারবো এখন চাইলে। তাহলে সলভ করার সহজ প্রসিডিউর কি মনে হচ্ছে বলতো? যদি শুরুতে বলা হতো যে শুধুমাত্র এখানে I1 কারেন্ট কত এটা বের করো, তাহলে তাহলে কিভাবে বের করতা? স্যার বাকিগুলা সমস্ত আমরা বের করতাম। শূন্যপদ বের করে নিব স্যার। কারণ হচ্ছে আমরা যে কেসিএল এবং কেভিএল পড়া শিখছি, সেগুলো শুধুমাত্র আমরা কেসিএলটা একটা মেশের জন্য, সরি কেসিএলটা একটা নোডের জন্য, কেভিএলটা আমরা একটা মেশের জন্য শুধুমাত্র শিখছি। এইখানে কি অনেকগুলো নোড, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, 4টা-5টা নোড আছে। একের অধিক নোডের জন্য আমরা কেসিএলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা শিখি নাই এখনো। মেশ কয়টা আছে এখানে বলতো? 1টা, 2টা, 3টা। একের অধিক মেশের জন্য কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা এখনো শিখি নাই। তাহলে তোমরা যেটা বললা স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ ডিটারমাইন করে তারপর এটা ইজিলি ক্যালকুলেশন করা যাবে, তাই তো? জি স্যার। আমরা শুরুতে তুল্য রোধ ক্যালকুলেশন করার জন্য সবসময় আমরা শুরু করব সার্কিটের ডান সাইড থেকে, একদম যে সাইডে কোনো সোর্স নাই সেই সাইড থেকে আমরা সবসময় শুরু করব। বুঝতে পারছো? স্যার এখন তাহলে আমাদের এইখানে দেখো আমাদের কোনটা কিভাবে আছে বলো? এইখানে 2 ওহম এবং 1 ওহম কিভাবে আছে বলো তো? এই দুইটা প্যারালাল করার পর এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা পাবো, তার সাথে কি 4 ওহমটা তার সাথে প্যারালালে আছে। ওই দুটো প্যারালাল করার পর এইখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এই রেজিস্ট্যান্সের সাথে 3 যোগ করে দেব। আমাদের এই সিরিজে আছে। এইটা আছে সিরিজে আছে। জি স্যার। স্যার একবারে 3টা প্যারালাল করব। একবারে 3টা প্যারালাল করলেও হয়ে যায়, কারণ এর মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। কিন্তু আমরা ধাপে ধাপে করতেছি, এর একটা উদ্দেশ্য আছে। এরপরে যদি আমরা কারেন্ট ডিভিশন লটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, বুঝতে পারছো? এই জন্য তাহলে এই প্রবলেমটা তোমরা সলভ করবে এখন, নাকি বাসার জন্য হোমওয়ার্ক থাকবে? এটা হোমওয়ার্ক স্যার। স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্ক, আচ্ছা তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। সামনের দিন তোমরা ইতে সাবমিট করবা তোমাদের গুগল ক্লাসরুমে। আমি অ্যাসাইনমেন্ট একটা চালু করে দিব না, ওইখানে লিংকটা দিয়ে দেবো, এখানে তোমরা সবাই সাবমিট করবা, ঠিক আছে? জি স্যার। হাতে করে কি বলে ছবি তুলে ওইটা পিডিএফ করে তারপর সাবমিট করবা। তোমার ইমেজ ফাইল কখনো সাবমিট করবা না, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে প্রসিডিউরটা তো সহজ মনে হচ্ছে একদম, তাই না? যে সবগুলো কি এই দুটো প্যারালাল বাই 3টা একসাথে প্যারালাল আছে, তারপর এটার সাথে এটা সিরিজে আছে, সবগুলো যোগ করলে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্স দিয়ে আমরা এই 40 ওহমকে যদি ভাগ করি, তাহলে আমরা কোন কারেন্টটা পেয়ে যাবো শুরুতে বলো তো? I1 কারেন্টটা পেয়ে যাবো। তারপরে এখন I1 থেকে I2 এবং I3 বের করার সিস্টেমটা কি হবে? স্যার নোডাল অ্যানালিসিসের কারেন্ট ল, কিরশফের কারেন্ট লতি। কারেন্ট লটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু যদি তোমাদের মানে এখানে কারেন্ট ডিভিশন লটা তোমরা ইউজ করতে পারবা না। জি স্যার পারবো স্যার। জি স্যার পারবো। কারণ কি আমাদের এখানে I2 এবং I3 এই দুটো ক্যালকুলেশন করতে পারবো। I3 টা ক্যালকুলেশন করার জন্য এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দিয়ে আমরা I3 টা ক্যালকুলেশন করব, সাথে I2 টা নরমালি আমরা পেয়ে যাব। তারপর I3 টা পেয়ে গেলে সে I3 দিয়ে আমরা হচ্ছে আবার এইখানে যে দুটো রেজিস্ট্যান্স ছিল, এখানে I4 এবং I5 টা আমরা ক্যালকুলেশন করতে পারবো। স্যার এখানে স্যার অনেক ইজিলি ভাবে তো বের করা যায় স্যার। প্রথমে স্যার 3 ওহমের স্যার
কারেন্ট তো বের করা যাবে স্যার, তাই না স্যার? তারপর ভোল্ট বের করা যাবে, 3 ওহমে কত ভোল্ট পতন হয়েছে, সেই ভোল্ট পতন হওয়াতে 40-এর থেকে ওই ভোল্ট বিয়োগ করে দেওয়াতে যেটা ভোল্ট বের হবে সেই পরের এই 3টা ইয়েরই রেজিস্টারই ভোল্ট হবে। তাহলে V ইকুয়াল টু IR দিয়ে এই 3টারই বের করা যাবে স্যার। হ্যাঁ তাও যাবে। আমরা জাস্ট তোমাদের বলছিলাম যে বিভিন্ন প্রসিডিউর জাস্ট শেখানো জাস্ট উদ্দেশ্যটা, বুঝতে পারছো? যে আমরা অনেকগুলো প্রসিডিউর জানা থাকবে, তারপরে যেটা সবচেয়ে অপটিমাম সেটা আমরা ইউজ করব। তো তোমার কাছে মনে হচ্ছে যে স্যার আমরা এখানে হচ্ছে কি বলে এই যে 40 ভোল্টেজ থেকে এখানে যেটা ড্রপ হবে, ড্রপ হওয়ার পর যেটা এখানে থাকবে সেই ভোল্টেজ আসলে বেসিক্যালি এটা কি অ্যাক্রসে ভোল্টেজ, এই ভোল্টেজটা এখানে আমাদের কারেন্টের জন্য আমরা বের করতে পারবো। এটাও সত্য, এটাও সম্ভব। এই সার্কিটটা ইজি স্যার, অনেকভাবে এই সার্কিটটা এখানে করা যাবে। আবার এই সার্কিট আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করতে চাইতাম সেটাও হইতো, কিন্তু আমরা বলতেছিলাম যে আমাদের সবগুলো মেথডই জানা থাকা লাগবে, তারপর হচ্ছে আমরা কখন কোনটা কোথায় ইউজ করবো সেটা আমরা ধাপে ধাপে বুঝতে পারবো, বুঝতে পারছো? সিমিলারলি আমরা এই যে পরের যেটা সার্কিট আছে এইটা আমরা দেখতে পারি। আজকে এখানে না আরেকটু আমাদের আসলে এখনো কিছুই হয় নাই, বুঝতে পারছো? এই যে দেখো আমাদের এই পার্টিকুলার এই যে সার্কিটটা আছে, এইটা সার্কিটটা মনে করো এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। আমাদের আগের মতো যদি এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকতো তাহলে কিন্তু ইজিলি আমরা সেই ভোল্টেজ সোর্স দিয়ে এই রেজিস্ট্যান্স গুলোকে ভাগ করলে কিন্তু আমরা ইজিলি কারেন্ট গুলো পেয়ে পাইতাম না? তোমার যেটা প্রবলেম, যেটার কথা বললাম স্যার এইখানে ভোল্টেজটা যদি বের করতে পারতাম তাহলে হয়ে যেত, হ্যাঁ কথা সত্য। এইখানে এর অ্যাক্রসে কত ভোল্টেজ এটা যদি আমরা বের করতে পারতাম তাহলেই কিন্তু আমরা সেই ভোল্টেজ দিয়ে বা ভোল্টেজকে রেজিস্ট্যান্স গুলোতে ভাগ করলে কিন্তু আমরা কারেন্ট গুলো পেয়ে যাইতাম, কিন্তু এখানে কি সেটা সম্ভব? না স্যার, সেটা সম্ভব না। তাহলে এই সার্কিটের জন্য আমরা এখন মধ্যে জানা যে প্রসিডিউর আছে, প্রসিডিউর গুলোর মধ্যে কারেন্ট ডিভিশনটা আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো না এখানে? জি স্যার। কিভাবে পারা সম্ভব বলো তো? স্যার যোগ করে আই যে আমাদের এইখান থেকে 20 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইদিকে একটা ব্রাঞ্চ এইদিকে একটা ব্রাঞ্চ, তাই তো? এই ব্রাঞ্চের কারেন্টটা আমরা বললাম হচ্ছে আই এ, এই ব্রাঞ্চের কারেন্টটা আমরা বললাম হচ্ছে আই বি। তো এই আই এ আই বি ক্যালকুলেশন করার জন্য এইখানে আমাদের দুইটা রেজিস্টার আছে, এখানে দুইটা রেজিস্টার আছে, এরকম তাহলে টোটাল 4টা রেজিস্টার হয়ে গেল না? 4টা রেজিস্টারের ক্ষেত্রে আমরা কখনো অ্যাপ্লাই করতে পারবো? অ্যাপ্লাই করতে কিন্তু পারবো না। সেক্ষেত্রে তাহলে সলিউশনটা কি? এই দুইটা রেজিস্ট্যান্সের পরিবর্তে এইখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে, এই দুইটা রেজিস্ট্যান্সের পরিবর্তে এইখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। তাহলে এখন কি আছে? এই একটা কারেন্ট সোর্স আছে বা এবং এই নোডে আমাদের এই দিকে একটা ব্রাঞ্চ আছে, এই দিকে একটা ব্রাঞ্চ আছে। তাহলে আমরা সিম্পলিফাই করার জন্য, তোমরা যদি এইভাবে না বুঝতে পারো তাহলে আমরা এইভাবে সার্কিটটা রিড্র করতে পারি না? এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 2। তাহলে এইটা হচ্ছে আমাদের আই এ, এইটা হচ্ছে আমাদের আই বি। এবার ঠিক আছে সার্কিটটা ড্র করা? জি স্যার। তো আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারবো, আমরা সার্কিটটা রিড্র করে, যদি তোমাদের শুরু থেকে সমস্যা সার্কিটটা রিড্র করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো কারেন্ট ডিভিশন লটা। তাহলে কারেন্ট ডিভিশন লটা অ্যাপ্লাই করলে আমরা আই এ এবং আই বি টা প্রথমে পেয়ে যাব, তারপর সে আই এ থেকে আই টু আই থ্রি টা আমরা ক্যালকুলেশন করতে পারবো না? সিমিলারলি আই বি থেকে আমরা আই থ্রি আই ফোর টাও ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। মা দালালি করছো? কি কাকে কি বলতেছো? কে দালালি করতেছে বাবা? কি রে দুর্জয়? মাইক মিউট করে ভাই। আমরা সামান্য কিছু অংশ দেখাই, আমরা শেষ করে দিব। আচ্ছা, তো তোমাদের ওইখানে যে দুইটা প্রবলেম দেখানো হলো ওই দুইটা তোমাদের হোমওয়ার্ক, তার সাথে আমাদের এই তিনটাও হোমওয়ার্ক হিসেবে থাকবে, বুঝতে পারছো? ওই দুটো প্রবলেম কত কত ছিল? 2.31 নাকি এবং 2.32? স্যার ওই পেজটা স্যার ওই পেজটা আরেকবার দেখালে হতো। আচ্ছা, পেজটা আরেকবার দেখালে হতো না? কোথায় গেল স্যার? লেকচার স্লাইডগুলো তো দিয়েছে, লেকচার স্লাইড দেওয়া আছে তো স্যার। হোমওয়ার্কের ম্যাথের নাম্বারগুলো আরেকবার একটু বলবেন? দেখাচ্ছে ওয়েট। স্যার আগের ক্লাসের লেকচার আগেরটা দেওয়া আছে স্যার, আবার করে ডাউনলোড করবা। আমার তো এটা তো হচ্ছে গুগল কি বলে স্লাইডে তো ওইখানে আপলোড করে দেওয়া আছে, অটোমেটিক্যালি তো আপডেট হয়ে যাওয়ার কথা।
তারপর তোমরা দেখবা, যদি না হয় আমি আবার নতুন সম্ভবত হয়নি স্যার, নতুন আপডেট করে করে একবার দিব না। দেখুন। আচ্ছা আচ্ছা, আমি দেখবো না। তারপর তোমরা আরেকবার ডাউনলোড করে দেখো। তাহলে হচ্ছে কত, একটু দেখে 2.31 আসবো। এবং হচ্ছে 2.32 তোমরা লিখে নাও, ঠিক আছে? 2.31 এবং 2.32 এই দুইটা। আর তারপরে জাস্ট এই দুইটা প্রবলেম নিয়ে জাস্ট একটু কথা বলে তোমাদের শেষ করে দিব, এই দুইটা। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট এইখানে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড। তোমরা এখানে এটা সরাইলে দেখতে পাবা যে আসলে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রবলেম ছিল। ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড যে আমাদের প্রবলেম, সেটা এখানে সলভ করার পসিবিলিটি ছিল। তো আমরা বলতেছিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার সময় আমরা সব সময় শুরু করব হচ্ছে যে প্রান্তটা ক্লোজড থাকবে সেই প্রান্ত থেকে শুরু করব। এই প্রান্তে একটা ভোল্টেজ সোর্স থাকতে পারতো, কারেন্ট সোর্সও থাকতে পারতো, অথবা এখানে ওপেন সার্কিট হিসেবে দেওয়া আছে। তাহলে যে পাশে ওপেন সার্কিট আছে বা ভোল্টেজ সোর্স আছে বা কারেন্ট সোর্স আছে সেই পাশ থেকে শুরু না করে তার ঠিক অপোজিট পাশ থেকে আমরা শুরু করে এই দিকে আগাতে থাকবো। বুঝতে পারছো কথা? সিমিলারলি এইখানেও এই প্রান্তটা এবি প্রান্তটা খোলা আছে, এই প্রান্তটা ক্লোজ আছে, তাহলে সেই ক্লোজ মাথা থেকে শুরু করে আমরা এই দিকে আগাইতে থাকবো। ঠিক আছে? সবসময় ক্লোজ মাথা থেকে শুরু করে ওপেন টার্মিনাল অথবা এই ক্লোজ মাথা থেকে শুরু করে যে পাশে ভোল্টেজ সোর্স আছে সেই দিকে আমরা আগাইতে থাকবো ক্যালকুলেশন করে। আচ্ছা, তো এই তিনটাও তোমাদের হোমওয়ার্ক, কিন্তু তারপরে জাস্ট একটু আলোচনার সুবিধার্থে এখন বলো এই সার্কিটে প্রথমে এইখানে কি কি আছে বলতো? এই পাশ থেকে আমরা যদি শুরু করি, আমরা সবসময় বললাম যে আমাদের ক্লোজড সাইড থেকে আমরা শুরু করব। ক্লোজ সাইড থেকে শুরু করলে থেকে আমরা কি দেখতেছি বলতো? এই 1 এবং 5 দুইটা কিভাবে আছে? আছে সিরিজে। তাহলে দুইটা সিরিজের পরিবর্তে একটা সিরিজ রেজিস্ট্যান্স আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে লিখে দিলাম। তারপরে কি দেখতেছি বলতো? এইখানে কি আছে? 6 আর 3 আছে প্যারালাল। তাহলে দুইটা প্যারালাল পরিবর্তে এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তাহলে যেটা দিব সেটা আবার এই 2 এর রেজিস্ট্যান্সটা 2 এর সাথে কিভাবে আছে? আবার সিরিজে আছে। তাহলে এই দুইটা সিরিজ থেকে আমরা একটা সিরিজ রেজিস্ট্যান্স পাইলাম। এইখানে কি ছিল? একটা সিরিজ রেজিস্ট্যান্স ছিল। দুইটা কিভাবে আছে বলতো? দুইটা প্যারালালের পরিবর্তে আমরা একটা প্যারালাল রেজিস্ট্যান্স এখানে দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা তিনটা কিভাবে আছে? সিরিজে আছে। এখন এই সার্কিটটা দেখে একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এটা আমরা রিড্র করতে পারি। দেখো আমাদের এইখানে এই যে 12 ওহমের যে রেজিস্টর আছে, 12 ওহমের রেজিস্টরটার শেষ মাথাটা কোথায় আছে বলতো? সেটা প্যারালাল আছে স্যার, প্যারালাল বি আর বি বলো। স্যার তো 12 ওহম আর 4 ওহম প্যারালাল, 4 ওহম প্যারালাল আছে। কারণ কি আমরা বলতে পারি? কারণ হচ্ছে এই 12 ওহমের মাথা এবং 12 ওহমের শেষ মাথা, 4 ওহমের কি একটা মাথা, 4 ওহমের আরেকটা মাথা, দুইটা কি একই সাথে লাগানো আছে বেসিক্যালি। এই দুই পয়েন্টের মাঝখানে কোনো ব্রাঞ্চ আছে? না, কোনো ব্রাঞ্চ নাই। তার মানে এই নোড এবং এই নোড কি বেসিক্যালি একই নোড, সেমি নোড। ঠিক আছে? এইখান থেকে আমরা বেসিক্যালি সেই আইডিয়াটা পেয়ে যাই। সিমিলারলি আমাদের এই 3 ওহম এবং 6 ওহম কিভাবে আছে বলতো? প্যারালালি আছে। কারণ এই 3 ওহমের কি শুরুর মাথা, 6 ওহমের শুরুর মাথা এবং 3 ওহমের শেষ মাথা, 6 ওহমের শেষ মাথা একই সাথে লাগানো আছে। তাহলে এই দুইটা যদি আমরা প্যারালালি যদি আইডেন্টিফাই করতে পারি, তার মানে বেসিক্যালি এরকম ছিল, এবং এটা ঘুরাই আমরা এইদিকে যদি আগায় দিতে পারি, দেখা যাবে সার্কিটটা অনেক বেশি ইজি হয়ে গেছে। সেক্ষেত্রে এই দুইটা সিরিজে আছে, তার সাথে কি এটা প্যারালালি আছে, তার সাথে আরেকটা প্যারালালি ছিল, তারপর এটা সিরিজে আছে, এই দুইটা প্যারালাল, তারপরে সবগুলো মিলে প্যারালাল এবং সিরিজে। তোমরা এটা মনে করতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটাও তোমাদের ম্যাথের আসলে বেসিক্যালি এক্সাম্পল ছিল। কত নম্বর এক্সাম্পল সেটা না জানলেও তোমাদের এখানে যতটুকু কনসেপ্ট আছে সেটাতে তোমরা এটা সলভ করে ফেলতে পারবে। তাহলে এই দুইটা প্রবলেমও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। এখন লাস্ট হচ্ছে আমাদের যে অংশটা, এই পার্টিকুলার এই ম্যাথ প্রবলেমটার দিকে যদি তাকাও, এখন বলো এইখানে কোনটা কিভাবে আছে বলো? 50 20 আর 30 প্যারালাল। বললা হচ্ছে 50 20 আর 30 প্যারালাল। কিভাবে? আমরা বললাম যে দুইটা এলিমেন্ট প্যারালাল থাকার জন্য, প্যারালাল হওয়ার জন্য কি হওয়া লাগতো? 50 এবং 20 এর শুরুর মাথাটা কি একসাথে লাগানো থাকা লাগতো। একসাথে লাগানো আছে? নাই, মাঝখানে কি আছে? অন্য একটা ব্রাঞ্চ আছে। তাহলে এটা কি প্যারালাল বলা যাচ্ছে? সেটা পয়েন্ট ধরে করতে হবে।
তারপর সিমিলারলি আমাদের এইখানে 10, 20 এবং 24 অথবা 10, 10, 50 এবং 20 এটা কিভাবে আছে আমরা বলতে পারবো? না স্যার, না স্যার, নোট ধরে নিলে ভালো হয় মেবি। নোট ধরে না না নিতে না হবে। শোনো, আমরা নোট টোট পরে দেখতেছি যে নোট বা মেশ কিভাবে করবো এটা পরে। আপাতত বলতে যাচ্ছি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্রথমে বের করতে চাই। দেখো এখানে তোমাদের ম্যাথে বলে দিছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এবি, তারপরে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেই হবে, তাই তো? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা জানি যে সিরিজ এবং প্যারালাল কনসেপ্টটা জানলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্রটা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবো। সিরিজ থাকলে যোগ করে দিব, প্যারালাল থাকলে কি সেই যে আর এ আর বি ভাগ হচ্ছে R1 প্লাস আর বি, এটা আমরা করতে পারবো। তাহলে এই তিনটা এলিমেন্টও কি সিরিজ আছে না প্যারালাল আছে বলতো? আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই। 10 এবং 50 সিরিজে থাকতো যদি না এখানে কোনো এরকম একটা ব্রাঞ্চ আবার বের হয়ে যেত, তাই না? জি স্যার। তাহলে এই তিনটা এলিমেন্টও কিভাবে আছে আমরা বলতে পারতেছি না, এই তিনটা এলিমেন্টও কিভাবে আছে আমরা বলতে পারতেছি না, এই তিনটা এলিমেন্টও কিভাবে আছে বলতে পারতেছি না, এই তিনটা এলিমেন্টও কিভাবে আছে আমরা বলতে পারতেছি না। এরকম যদি কোনো এলিমেন্ট থাকে সেক্ষেত্রে বেসিক্যালি এই এলিমেন্ট গুলো আছে হয় ওয়াই কানেক্টেড অথবা ডেল্টা কানেক্টেড। এটা আমরা সামনের দিন দেখবো, আনুমানিক শুধুমাত্র আজকে একটু দেখে রাখো যে এই ধরনের সার্কিট বেসিক্যালি যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এগুলো ওয়াই কানেক্টেড অথবা ডেল্টা কানেক্টেড। ওই জন্য আমরা সিম্পল সিরিজ প্যারালাল দিয়ে কি আমরা এক্সপ্লেইন করতে পারতেছি না। নরমালি দেখো যে এখানে 10, 40 এবং 50 এটা আমাদের কি টি এর মতো একটা লাগতেছে না? জি স্যার। আমাদের কিন্তু এটা এরকম টি এর মতো একটা লাগতেছে। তো টি বা ওয়াই এইটা হচ্ছে এক ধরনের কম্বিনেশন, এবং এইটা কিসের মতো লাগতেছে বলতো? এই 30, 40 এবং 50 এটা কিসের মতো লাগতেছে বলতো? পাইয়ের মতো লাগতেছে না? পাই 30, 40, 50 এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, একটা পাইয়ের মতো লাগতেছে না? জি স্যার। এই ধরনের কানেকশনকে বলা হচ্ছে ডেল্টা কানেকশন অথবা পাই কানেকশন। বুঝতে পারছো? স্যার আমাদের একাডেমিক এরকম থাকতো, কিন্তু স্যার ওটা হুইটস্টোন ব্রিজে হয়ে যেত, মানে অনুপাতগুলো সমান দেওয়া থাকতো, দিয়ে মধ্যে আচ্ছা আচ্ছা, না না এখন অনুপাতগুলো কোনো কিছু সমান দেওয়া থাকবে না। তাহলে আমরা দেখব যদি কোনো সার্কিটের সিরিজ প্যারালাল তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো না, যদি আইডেন্টিফাই করতে নাই পারো তাহলেই বুঝবা সেই সার্কিটে কি হয় ওয়াই কানেকশন অথবা কি ডেল কানেকশন দেওয়া আছে। এরকম ওয়াই কানেকশন অথবা ডেল কানেকশন দেওয়া থাকলে এই যে কোনো একটা ওয়াই ব্রাঞ্চকে ডেল অথবা যে কোনো একটা ডেল ব্রাঞ্চকে ওয়াই করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা কিভাবে সলভ হয়, কিভাবে কনভার্ট করতে হয়, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসে এখানে এই পর্যন্ত থাকুক নাকি? জি স্যার। তাহলে আমরা দেখলাম কেসিএল, কেভিএল, তারপর কি দেখলাম আমাদের কারেন্ট ডিভিশন ল, ভোল্টেজ ডিভিশন ল, এবং হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টগুলো আমরা দেখলাম, এবং তার মাধ্যমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কনসেপ্ট অ্যাপ্লাই করে কিভাবে সার্কিট সলভ করতে হয় সেটা আমরা দেখলাম। স্যার স্যার বলো। আমাদের হোমওয়ার্ক কি তাহলে ওই যে এই চারটা? চারটা হ্যাঁ, লাস্টটা তোমরা করতে পারবে না, করতে পারবা করার কোনো ওয়ে তোমরা এখনো জানো না, মানে তোমাদের এখনো শেখানো হয় নাই, তো এটা আপাতত দরকার নাই। তোমাদের আগে যে দুটো দেওয়া ছিল 2.31, 2.32 এবং এইখানে যে দুটো প্রবলেম দেওয়া আছে চারটা, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের মতো এখানে থাকুক নাকি? জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।